আফনান ভাইয়ের কাছ থেকে। তো চলুন শুনে আসি পরের ঘটনাটি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান বলছি, আজিমপুর থেকে আসছি। আজকে রাসেল ভাই যে ঘটনাটি বলবো, যারা ভূত এফএমের রেগুলার লিসেনার্স, আমি প্রায় বছরখানেক আগে একটা ঘটনা শেয়ার করেছিলাম যে আমাদের রাজবাড়িরই কবর ছোট হয়ে আসার একটা ঘটনা। তো অনেকের হয়তো বা সেই ঘটনাটি মনে আছে। তো ওই কবরটি যিনি খুঁড়েছিলেন আর কি, আজকে ঠিক সেই ব্যক্তির গল্পটি করব। উনি পেশায় একজন কবর খোদক, যাদেরকে আর কি যারা কবর খনন করেন আর কি, উনি ওই পেশাতে লিপ্ত ছিলেন। আমি ওনার ঠিক ওই গল্পটাই ওনার আজকে নিয়ে আসছি। ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, এটা ঘটনা 2008 সালের ঘটনা আর কি। তো উনি একদিন রাতের বেলা ওনার বাসায়, উনি যখন ঘুমিয়েছিলেন, ওনার বাসা আছে রাজবাড়ী জেলার বিনোদপুর নামক জায়গায়, একদম শহরেই আর কি। যারা রাজবাড়ী জেলার বাসিন্দা আছেন তারা এলাকাটা অনেক ভালোভাবেই চেনেন। তো সঙ্গত কারণ ওনার নামটা আমি বলছি না, এমনি আর সবকিছু আমি বলবো। তো রাতের বেলা ওনাকে বাসায় এসে ডাকাডাকি করেন, ওনারই দরজা খুলে দেখেন ওনারই খুব পরিচিত কয়েকজন ডাকাডাকি করছে, বলছে আমার বাসায় আমাদের লোক মারা গেছে, তো আপনাকে কবর খুঁড়তে হবে। তো যেহেতু ওনার পরিচিত লোক উনি দেখছেন, সুতরাং আর না বলতে পারেননি। উনি কবর খোঁড়ার জন্য বাসা থেকে বের হয়ে পড়েন। কিন্তু কবর খোঁড়ার জন্য সাধারণত ওনার সাথে যে কয়েকজন লোক নিয়ে উনি সাধারণত এই কাজটি করে থাকেন। এত রাত্রে তো আসলে ওদেরকে আর পাওয়া যাবে না। তখন উনি তাদেরকে বলেন যে আমার তো সাথে কোনো সঙ্গী নেই, আমি একা কিভাবে করব। তখন বলেন ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমরা আমাদের থেকে একজনকে আপনাদের সাথে দিয়ে দিচ্ছি, আপনি তাকে হেল্পিং হ্যান্ড হিসেবে সাথে রাখতে পারেন। তো ঠিক আছে, তো কোথায় কবর করবে বলে যে আমরাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি, কোথায় করব। তো অন্ধকারের মধ্যে ওনার, যদিও ওনার টর্চ লাইট ছিল, কিন্তু ওরা বলে যে আপনি টর্চ লাইট জ্বালাতে পারবেন না, আপনি হারিকেন সাথে নেন, কিন্তু আপনি টর্চ লাইট জ্বালাতে পারবেন না। আর ওই দিন রাসেল ভাই বেশ ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে ওই ইলেকট্রিসিটিও ছিল না। কিন্তু ওনাকে টর্চ লাইট ব্যবহার করতে ওনারা বারবার বারণ করছিলেন, কেন উনি জানেন না, যদিও টর্চ লাইট সাথে ছিল। তো যাই হোক, উনি বাসা থেকে বের হয়েছেন ওনার কয়েকটা আনুষঙ্গিক জিনিস নিয়ে, যেগুলো লাগে সাধারণত কবর করার সময়, সেটা নিয়ে বাসা থেকে বের হন। বের হওয়ার পরে ওনারাই ওনাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। তো যেই পথ দিয়ে নিয়ে যাচ্ছিল, উনি ঠিক চিনতে পারছিলেন না, যদিও এই এলাকাটা ওনারই, ওনার সবকিছু অলিগলি সবই পরিচিত, কিন্তু ঠিক ওনাকে যে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে উনি বুঝতে পারছিলেন না। তো ওনাকে একটা জায়গায় নিয়ে বলা হয় যে এই জায়গাটাতে আপনি কবর করেন। প্রিয় লিসেনার, নতুন একটি এপিসোডে আপনাদের জানাই স্বাগত। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা যারা বাছাইকৃত ভয়ানক ঘটনা শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলে প্রতিদিন রাত 10টা বাজে বাছাইকৃত সকল ভয়ানক ঘটনা পাবলিশ করা হয়। তাহলে চলুন এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে প্রত্যেকটি ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। এখন যেহেতু ওটা ওনাদেরই ফিক্স করা জায়গা, যদিও জায়গাটা ওনার পছন্দ হচ্ছিল না, এবং উনি যে কোথায় আছেন এটা উনি বুঝতে পারছিলেন না, এবং উনি ওনার সাথে মোবাইল ফোনটাও নিয়ে আসেন নাই। তো যেহেতু ওনারাই ওটা ফিক্স করেছেন, এই জন্য উনি ওখানে ওনার কবর করা শুরু করে দেন। ওনার সাথে একটা ছেলে থাকে, সেই ছেলেটার ওনার ফেস চেনেন, ওই এলাকারই একটা ছেলে। তো অদ্ভুত ব্যাপার, ওই ছেলেটাকে বারবার উনি অনেক কথা বলেন, জিজ্ঞাসা করেন, কোনো কাজ করতে বলেন ওখানে ওনার সাহায্যের জন্য। ছেলেটা সেটা করে দেয়, কিন্তু ছেলেটা একটা কথাও ওনার সঙ্গে বলে না। এটা ওনার খুব অবাক লাগে যে এতগুলো কথা ওর সাথে আমি বলছি, এখানে আছে, আমাকে আমার একটা কথার উত্তরও দেয় না, যদিও কাজ করে দেয় কিন্তু কোনো উত্তর দেয় না। তো উনি যখন কবর খোঁড়া শুরু করলেন, তো তখন উনি বললেন যে আমি সামনের অংশটা খুঁড়ি, তুমি একটা কাজ করো, তুমি একটু মাপ করে পিছন দিকটা করো। সে ছেলেটা খুব সম্মতি সূচক উত্তর দেয় যে হ্যাঁ, সেটা সে করবে। কিছুক্ষণ পর দেখা গেল অল্প সময়ের মধ্যেই যে ওনার কাজটা শেষ করে পিছন দিকে তাকিয়েছে, দেখেছে ওই ছেলেটা তার যে কাজটা ছিল অত্যন্ত সুন্দরভাবে কাজটা করে ফেলেছে। এবং অদ্ভুত আরো ব্যাপার যে ছেলেটা কবর তো খুঁড়েছেই, এবং কবরটা নর্মাল যত বড় কবর হওয়া দরকার একজন প্রাপ্তবয়স্ক লোকের, তার থেকেও দ্বিগুণ আকৃতিতে কবরটা খুঁড়ে ফেলেছে। লম্বায় একটা স্বাভাবিক মানুষের থেকে দ্বিগুণ আকৃতির লম্বা হবে সেই কবরটা। তখন যে লোকটিকে ডেকে নিয়ে আসছিল আর কি, উনি খুব করে তাকে গালিগালাজ শুরু করলেন যে এত বড় করে কবর কাটলা কেন, এত বড় কি কোনো মানুষ হয় নাকি, এই এলাকায় তো এত বড় লোক নাই, এত লম্বা লোক নাই, তো তুমি এত বড় করে কবর খুঁড়লা কেন। তখন ওই ছেলেটিও তার সাথে কথা বলে কয়েকটা কথা। তখন বলে যে
আমি যেটা করেছি সেটা ঠিকই করেছি, যাকে এখানে রাখা হবে সে এত বড়ই লম্বা। তখন বারবার উনি কথার পাল্টা মানে প্রতি উত্তর দিচ্ছিলেন। তো ছেলেটা আর ওই একবারই একটা কথা বলেছে, তারপর আর কোনো কথা বলছে না। তো উনিও আর তেমন কিছু বলেননি। তখন উনি বললেন যে তুমি এত অল্প সময়ের মধ্যে, আমি এতটুকু কাজ করে শেষ করতে পারলাম না, তুমি এত অল্প সময়ের মধ্যে এই পিছনের অংশটা এত সুন্দর করে শেষ করলা কিভাবে? ছেলেটি কোনো উত্তর দেয় না, কোনো কথা বলে না। তখন উনি বলে যে যেহেতু কবরটা বড়, সুতরাং আমাকে যারা কবরের জন্য বাঁশ কাটতে গিয়েছে তাদেরকে বলতে হবে যে একটু বেশি করে যেন বাঁশ নিয়ে আসে, এখানে বাঁশ বেশি লাগতে পারে। তো ওরা কোথায় আছে আমাকে বলো। তখন ছেলেটি ইশারা দিয়ে বলে যে তার সাথে যেতে সে ওইখানে তাদেরকে দেখাবে আর কি। তো ওনার সঙ্গে নিয়ে ছেলেটি হাঁটা শুরু করে, হাতে হারিকেন থাকে ওই লোকটির হাতে। ছেলেটি এমন ভাবে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে সে সামনে সবকিছু দেখছে। তার হাতে কোনো আলোও নাই, হারিকেনও নাই ওই ছেলেটার হাতে। উনি আছেন পিছনে হাতে হারিকেন নিয়ে, কিন্তু ছেলেটি একদম নির্দ্বিধায়, মনে দিনের বেলা যেভাবে মানুষ হেঁটে যায় সেভাবে হেঁটে যাচ্ছে। তখন হাঁটতে হাঁটতে একটা মানে বিশাল একটা বাঁশঝাড়ের মধ্যে চলে আসে। বিশাল একটা বাঁশঝাড়ের মধ্যে চলে আসে, বাঁশঝাড়ের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থেমে যায়। একটা জায়গায় থেমে এসে ইশারা করে দেখে যে কোথায় বাঁশ কাটা হচ্ছে। তখন দূর থেকে বাঁশ কাটার কিছু ঠক ঠক শব্দ পেলেন। শব্দ পাওয়ার পরে ছেলেটি ইশারা দিয়ে বলছে যে আপনি একাই এগিয়ে যান, আমি যাব না। উনি তখন একা হারিকেন নিয়ে এগিয়ে গেলেন। দেখলেন যে যেই লোকটি ডেকে নিয়ে আসছিল তার বাসা থেকে, ওই লোকটি এখানে দাঁড়িয়ে আছে। তখন বলছে যে আপনারা কিন্তু একটু বেশি করে বাঁশ কাটবেন, কবরটা লম্বা হয়ে গেছে, তো অল্প বাঁশে হবে না, এটা বলার জন্য আসছি। তখন ওই লোকটি বলছে আপনাকে এখানে আসতে কে বলেছে? আমরা তো আপনাকে এখানে আসতে বলি নাই। কবর কত বড় হবে না হবে সেটা তো আমরা জানি, সুতরাং আপনি ওখানেই থাকতেন। বরং ওনারাই ওনাকে বেশ বকাঝকা শুরু করেছে। তখন বলছে যে বাঁশ কাটা হচ্ছে কোথায়, কারা কাটছে দেখছি না তো, কিন্তু শব্দ তো শুনছি। তখন বলছে যে আপনি এই বাঁশটার মাথার উপরে তাকান। তখন দেখে ওই যেখানে দাঁড়িয়ে আছে ওখানে বেশ একটা মোটা সোটা বাঁশ আছে। বাঁশের মাথার উপরে তাকিয়ে উনি খুবই অবাক হয়েছেন। দেখে দুইজন লোক বাঁশের মাথার উপরে উঠে মানে বাঁশের যে কঞ্চিগুলো আছে সেগুলো ছেড়ে দিচ্ছে। মানে আমরা তো সাধারণত বাঁশ কাটার পর তারপরে মাটিতে যখন বাঁশটা শোয়ানো হয় তারপর আমরা কঞ্চিগুলো কাটি, কেউ তো বাঁশের মাথায় ওঠে না। তো দেখছে যে দুইজন লোক ওই বাঁশের মাথায় উঠে কঞ্চি কাটছে। তখন উনি মানে খুবই অবাক হন যে এটা কেমন জিনিস, যে বাঁশের মাথায় উঠে কঞ্চি কাটছে, বাঁশ পরিষ্কার করছে, এটা তো অদ্ভুত ব্যাপার। তো উনি বলছে ওনারা ওখানে কি করেন, ওনাদেরকে নেমে আসতে বলেন। বলে না, ওনারা খুবই অভিজ্ঞ লোক, ওনারা এইভাবেই বাঁশ কাটেন। বলে যে আমি তো কখনো এর ধরনের বাঁশ কাটা কখনো দেখি নাই, আজকেই প্রথম দেখছি। তখন একটা পর্যায়ে ওই লোকটা ইশারা করে, যে লোকটা মানে নেতৃত্ব দিয়েছিল বাঁশ কাটার, ইশারা করে যে তাদেরকে নেমে আসতে। এখানে রাসেল ভাই উনি যখন যেটা বলেছেন আর কি পরবর্তীতে ওনার লোকদের কাছে, যে সে দেখলো যে টিকটিকি ঠিক যেভাবে দেয়াল বেয়ে নেমে আসে, ওই দুটো লোক ওই বাঁশটা বেয়ে ঠিক মাথা নিচের দিক দিয়ে ওইভাবে সুরসুর করে নেমে চলে আসলেন। এটা দেখে উনি মানে খুবই ভয় পান যে এটা মানে কি হচ্ছে, সবই অদ্ভুত ব্যাপার। মানে কবর লম্বা হওয়া, তারপরে এরকম বাঁশ মাথার উপর থেকে কাটা, মানে বাঁশের কঞ্চি আগে কাটা, বাঁশ না কেটে, তারপরে এইভাবে মাথা নিচের দিক দিয়ে তারা নেমে আসলো, সবকিছু অদ্ভুত লাগে। তখন ওই যে লোকটি ওখানে দাঁড়িয়ে বাঁশ কাটার জন্য নেতৃত্ব দিচ্ছে, সে বলে যে আপনি যে কবর কেটেছেন আপনি সেই কবরের কাছে চলে যান, আপনাকে এখানে থাকতে হবে না, আমরা যথাসময় বাঁশগুলো নিয়ে চলে আসবো। তো ওনার ওই যে পিছনে যে ছেলেটা দেখে নিয়ে আসছিল সেই ছেলেটাই আবার সাথে করে সেই কবরের কাছে নিয়ে যায়। তারা ওখানে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই দেখে যে বিশাল লম্বা একটা খাটিয়া, অত বড় খাটিয়া সাধারণত আমরা কোথাও দেখি না আর কি। লম্বা একটা খাটিয়া নিয়ে কিছু লোক আসছেন। তো খাটিয়ার ডানে বায়ে সামনে পিছনে যে যারা সাধারণত খাটিয়াটা ধরে থাকেন, খাটিয়ার যেই ধরার যে জায়গাটা হাতলটা থাকে, তো দেখছি উনি খেয়াল করছেন যে প্রত্যেকটা হাতলেই 5 জন করে লোক ধরে দাঁড়িয়ে আছে, মানে হেঁটে আসছে। মানে চারপাশে 20 জন লোক সেটাকে নিয়ে আসছে, এবং ঠিক এক পাশে যে 5 জন লোক, মানে অদ্ভুত বিষয় যে এই 5 জন লোকের চেহারাই হুবহু এক রকমের, মানে কারো চেহারা চেঞ্জ নেই। আবার অপর পাশে যে 5 জন, ওই 5 জনের চেহারা হুবহু এক রকমের। আবার পিছনে 5 জন, যে 5 জন এরকম সবার চেহারা এক রকমের, যে 5 জন করে আর কি। তো এটা দেখে উনি খুবই ভয় পান। তখন উনি বুঝতে পারেন যে এখানে নিশ্চয়ই
তার সাথে প্যারানর্মাল কিছু ঘটছে। এতক্ষণ আন্দাজ করেছিলেন, বাট এবার নিশ্চিত হন সেখানে ওনার সাথে প্যারানর্মাল কিছু ঘটছে। এবং উনি আরো খেয়াল করলেন এই খাটিয়ার উপরে লাশটা মানে শোয়া থাকার কথা, মানে শায়িত অবস্থায় থাকার কথা লাশটার, কিন্তু লাশটি ঠিক আমরা যেভাবে মাটির উপর বসে থাকি মেরুদণ্ড সোজা করে, লাশটি ওইভাবে বসে আছে, কিন্তু লাশটির মানে কাফন পেঁচানো আর কি, পুরোটাই কাফন পেঁচানো। তো উনি এটা দেখে আরো অবাক হন যে লাশ মানে খাটিয়ার উপরে লাশ কেন বসে আছে, এইরকম কেন? তো এরকম তো উনি কখনো দেখেননি, উনি জীবনে বহু কবর করেছেন, অনেক লাশ নামিয়েছেন কবরে, এই টাইপের লাশ তো উনি কখনো দেখেনি যে লাশ বসে আছে। তো যখন খাটিয়াটা নিয়ে আসা হয় ওনার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছিল না রাসেল ভাই, কারণ উনি এই একই টাইপের, সবার চেহারা একই রকম, এরকম দেখে উনি খুবই ভয় পান। তখন ওনার ওই ভয়ের অবস্থা দেখে যেই লোকটা ওনাকে ডেকে নিয়ে আসছিল সেই লোকটা তাকে বলে যে আপনি কবরের মধ্যে নামেন, নেমে আমি আপনাদের হাতে আপনাকে বাঁশ দিব, আপনি বাঁশগুলো আস্তে আস্তে কবরে সেট করবেন। তখন উনি খেয়াল করলেন যে যারা হাতল ধরে নিয়ে আসছিল, মানে ওই খাটিয়াটা বহন করে নিয়ে আসছিল, ওনারা 3-4 জন কবরে প্রথমে নামেন, নামার পরে ওই লাশটা কবরে বসান, মানে শোয়ান না, বসান। বসার পরে তো উনি যিনি কবর খুঁড়েছেন উনি তো উনি উপরে উঠে আসেন, একটা পর্যায়ে উপরে উঠে আসেন, এবং উনি দেখলেন যে লাশটা নামানোর পরে ঠিক যখন বাঁশ প্রায় মানে দেয়া হয়ে গেছে, মানে অল্প একটু বাকি আছে, দেখলেন যে লাশটা ডানে বায়ে সামনে পিছনে মনে হচ্ছে উনি লাশটা নড়াচড়া করছে। তখন উনি ভয় পেলেন, উনি ভয় পেয়ে মনে করলেন কি কোনো জীবন্ত লোককে এখানে দাফন করা হচ্ছে কিনা, এরকম একটু ভয় পেলেন। তখন ওই লোকটা বললেন যে আপনারা কি কোনো জীবন্ত লোককে দাফন করছেন? বলে না, এখানে কোনো জীবন্ত লোককে দাফন করা হচ্ছে না, উনি মৃত। তখন বলছে মৃত তাহলে বসে আছে কেন? বলছে যে উনি বসা অবস্থায় মৃত্যুবরণ করেছেন এবং ওই অবস্থা থেকে তাকে আর শোয়ানো যায়নি, এই কথাই উনি জাস্ট বললেন, বলছে ওনাকে এই অবস্থায় দাফন করতে হবে। তো ঠিক আছে, দাফন হয়ে গেল, দাফন শেষ হওয়ার পরে যে লোকটি ডেকে নিয়ে আসছিলেন ওনাকে বললেন যে আপনি একদম পেছনে গিয়ে দাঁড়ান, এখন দোয়া পড়া হবে এবং আপনি দোয়ার শেষে আপনি আপনার পারিশ্রমিক নিয়ে বাসায় চলে যাবেন। তখন উনি পেছনে দাঁড়িয়ে আছে, ওরা সবাই মানে দোয়া শুরু করেছে। এখন অনেকক্ষণ ধরে একটানা দীর্ঘক্ষণ ধরে দোয়া করছে। এতে তো উনি খুবই বিরক্তি মানে অনুভব করেন যে এতক্ষণ ধরে দোয়ার কি দরকার আছে, একে তো গভীর রাত, তারপর অনেক পরিশ্রম করেছেন, এতক্ষণ ধরে দোয়া করবেন, মানে ওনার কাছে খুবই বিরক্তি মানে লাগছিল আর কি। তো একটা পর্যায়ে উনি আর ধৈর্য ধারণ করতে পারলেন না, উনি চিন্তা করলেন যে আমাকে যে ডেকে নিয়ে আসছে ওনার ওই দোয়া করার অবস্থায় তার কাছে গিয়ে বলবো যে দোয়াটা যেন ওই যে দোয়া করছেন তাকে যেন সংক্ষিপ্ত করতে বলেন, কারণ তাকে বাসায় যেতে হবে। উনি ওই সামনে বাধ্য হয়ে সামনে গিয়ে যখনই বলবেন যে হুজুরকে দোয়া সংক্ষিপ্ত করতে বলেন, তখনই উনি দেখেন যে ওখানে যতগুলো লোক দাঁড়িয়ে আছে প্রত্যেকের চেহারা মানে ভয়ঙ্কর সাপের মতো। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি সেখানে মানে ফেইন্ট হয়ে যান। সকালবেলা উনি যখন নিজেকে মানে আবিষ্কার করেন, সেই জায়গাটা রাজবাড়ির লোকোশেড নামক একটা স্থান, সেটা এমনিতেও খুবই হন্টেড প্লেস, যারা রাজবাড়িতে আছেন তারা ওই জায়গাটা সম্পর্কে পরিচিত আছেন। তো ওইখানে উনি সকালবেলা নিজেকে আবিষ্কার করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন তারাও তাকে দেখেছিল। তাড়াতাড়ি তার জ্ঞান ফিরে আসার পরে ওখানে বিশ্রাম নিয়ে পরে উনি বাসায় চলে আসেন। বাসায় চলে আসার পর উনি পরিবারের সব ঘটনা বলেন যে এইভাবে রাতের বেলা আমি বের হয়েছিলাম, এই ঘটনা। তখন যেই লোকটি ডেকে নিয়ে গেছিল রাসেল ভাই, ওনাকে তো উনি চেনেন, তার বাসায় গিয়ে বলে যে রাতের বেলা আমাকে কোথায় নিয়ে গেছিলা? উনি বলে যে কই অবাক কাণ্ড, আমি তো রাতের বেলা আপনাকে ডাকবো কেন, আমি তো বাসায় ছিলাম। বলে কেন, কালকে রাতে তোমার বাসার কেউ মারা যায়নি? বলে না, আমার বাসাতে কেউ মারা যায়নি। তখন চিন্তা করি কোথায় কবর খুঁড়েছিলেন, যতটুকু আন্দাজ করেছিলেন ঠিক ওই অনুযায়ী জায়গাগুলো খুঁজতে থাকেন, কিন্তু খোঁজার পরেও মানে ওই জায়গাটা উনি পান না। কিন্তু উনি যে বাঁশঝাড়ে গিয়েছেন রাসেল ভাই, ওই বাঁশঝাড়টা এখনো আছে, যে রাজবাড়িতে বিনোদপুরের থেকে নূরপুর যাওয়ার সময় একটা বিশাল বাঁশঝাড় পরে একটা মানে ইসের কাছে একটা ইটের ভাটার পাশে, এটা এখনো আছে বাঁশঝাড়টা, যদিও সেটা এখন অনেক কমে গেছে আর কি, বাঁশঝাড় কমে গেছে, এখনো সেটা আছে। তো উনি ওই বাঁশঝাড় তন্ন ওনার দৃঢ় বিশ্বাস ছিল যে রাতের বেলা ওনাকে ওই বাঁশঝাড়ে নিয়ে আসা হয়েছে। তো ওই বাঁশঝাড় তন্ন করে খুঁজে উনি ওইখানে 2টা বাঁশ যেখান থেকে কেটে নেওয়া হয়েছে এই চিহ্ন আবিষ্কার করেছিলেন। তবে রাসেল ভাই উনি যে ভয় পেয়েছিলেন, ওই ভয় পাওয়ার পরে উনি আস্তে আস্তে খুব অসুস্থ হতে থাকেন।
অসুস্থ হওয়ার একটা পর্যায়ে এত অসুস্থ হয়ে যান যে উনি এমনিতে গরিব মানুষ ছিলেন, ওনার চিকিৎসা করার অতটা টাকা পয়সা ছিল না, স্থানীয় লোকজন ওনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল। তো উনি 2013 সালে মারা গিয়েছেন। এবং ওই যে ভয়টা পেয়েছিলেন, উনি বলেন যে ওই ভয়ের কারণেই আস্তে আস্তে উনি অসুস্থ হয়ে গেছিলেন। এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সরাসরি চলে যাব আলিফের কাছে। ডক্টর আলিফ আমাদের সাথে নেক্সট ঘটনাটা শেয়ার করবেন। আশা করছি আপনাদের ভালো লাগছে এবং জমজমাট হয়ে উঠেছে আজকের প্রোগ্রামটি। এবং আলিফের এই ঘটনাটা আমি একটু বর্ণনা দিতে চাই। এটা হচ্ছে খুবই স্পেশাল একটা স্টোরি, বিকজ আমি যখন শুনেছিলাম এই ঘটনাটা আমার কাছে অসম্ভব 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 ভালো লেগেছিল। আশা করছি আপনাদেরও অসম্ভব 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 ভালো লাগবে। এবং এই ঘটনাটা কতটা ভয় পাবেন জানি না, বাট ঘটনাটা খুব উইয়ার্ড, খুবই মানে আজব ধরনের একটা ঘটনা। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আবার আসলাম আপনাদের কাছে। রাসেল ভাই, আমি আসলে সবসময় রাসেল ভাই একটু বড় ঘটনা শেয়ার করি, তো আমরা ছোট কিন্তু খুব ইন্টারেস্টিং ঘটনাটা, শিক্ষামূলক। হ্যাঁ সেটাই, মানে লাস্টে গিয়ে হয়তো আমি একটা জিনিস বলবো আর কি সবাইকে অ্যাডভাইস হিসেবে। তো আসলে আমি যার কাছ থেকে ঘটনা নেই, আমি রিসেন্টলি কাজের জন্য ঢাকার বাইরে গিয়েছিলাম, তখন ওনার সাথে আমি কাজটা শেষ করে আসার সময় দেখা করে এসেছি। তো ঘটনাটি ঘটে হচ্ছে খুলনা জেলার একটি মফস্বলে। তো আমি জায়গাটির নাম বলবো না, ওনার পারমিশন যেহেতু নাই আর কি। তো আমি যে এলাকার ঘটনা বলবো, সেই এলাকায় তিনি আর কি ইমাম হিসেবে জয়েন করে একটা মসজিদে। তো মসজিদে যখন ইমাম হিসেবে জয়েন করে, তো রাসেল ভাই শুরু থেকেই মোটামুটি লোকজনের একটা ফেস, রেগুলার ফেস, সবার মনে ইমাম সাহেবের কাছে লাগতে থাকে যে না এরা সবসময় রেগুলারলি নামাজ পড়ে আর কি। তো প্রতি শুক্রবার জুম্মার ওয়াক্তে একজন লোককে, মানে ওই নামাজ পড়তে এসে, খুব বড় মসজিদ না, ছোট মসজিদ, এলাকায় এখানে প্রায় 40-50টা বাড়ি আছে, একসাথে একটা মসজিদ। তো ওই মসজিদের মধ্যে আর কি প্রতি শুক্রবার জুম্মার মধ্যে এত মানুষ আসতো, এত মানুষের ভিড়ে সবসময় মানে ইমাম সাহেবের একজনের ভিতরে প্রতি শুক্রবারে নজর পড়তো আর কি। আচ্ছা, যে লোকটা একটু আপনার ওই প্রতিবন্ধীদের মতো দেখতে, আমি আসলে ওই ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছিলাম রাসেল ভাই, কিন্তু আমাকে কিছু জিনিস বোঝানোর জন্য এটা ইউজ করতে হলো। তো একটু দেখতে ওরকমই আর কি। কিন্তু এদের মধ্যে দেখা যায় যে হয়তো কারো হাতে প্রবলেম, কারো পায়ে প্রবলেম, কিন্তু উনি একদম পারফেক্ট, কিন্তু ওনার মুখের মধ্যে একটা ওরকম লেশ আছে। একটু ডিফারেন্ট টাইপের ফেস। ওনার কনভারসেশনও কারোর সাথে হয় না, এবং দেখা যেত শুধুমাত্র রাসেল ভাই শুক্রবারে। এবং তিনি ওই মসজিদে যে দান বাক্সের টাকা পয়সা উঠে অনেকে গোনাগুনি করতো, মাসওয়ারা হতো, আমল নিয়ে কথাবার্তা হতো, আপনার মসজিদে অনেক হাদিস নিয়ে কথাবার্তা হতো, সেইগুলি সে প্রতি একদম পুরো জুম্মার ওয়াক্ত থেকে অনেকক্ষণ থাকতো মসজিদে। তো হুজুর প্রায়, মানে ইমাম সাহেব প্রায় দেখতেন ওনাকে যে সে অনেকক্ষণ পর্যন্ত স্টে করছে। তো এখন উনি ওই সময় ওই মুহূর্তে আর কি রমজানের ওয়াক্ত চলে আসে রাসেল ভাই। তো রমজানের ওয়াক্তে ডিসিশন হয়, এলাকার সবগুলো বাড়ি মিলে ডিসিশন নেয় যে হুজুরকে খাওয়াবে, মানে হুজুরকে খাওয়া দিবে আর কি, খানা দিবে ইফতারের ওয়াক্তে আর সেহরির ওয়াক্তে। তো প্রত্যেকটা বাড়ির ইন্ডিভিজুয়ালি একদিন মাসওয়ারা হয় যে কবে কবে কোন বাসায় খাওয়া দিবে। তো যারা রেগুলারলি নামাজ পড়তে আসে, তো তারা বসে ডিসিশন নেয় যে কবে কবে খাওয়া দিবে হুজুরকে। তো প্রথম রমজান থেকে শুরু করে একদম 30 রমজান পর্যন্ত কবে কবে হুজুরকে খাওয়া দেওয়া হবে, এটা নিয়ে একটা ডিসিশন, একটা বৈঠক হয় আর কি। তো সেই বৈঠকে রাসেল ভাই হুজুর একটা ফাঁকে হাঁটা চলাফেরা করছিল, সে তো ওই মসজিদেই থাকতো। তো হুজুরের সাথে হুজুর মুয়াজ্জিন আছে, ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিন ছিল যে রেগুলারলি আজান দিত। তো তাদের দুজনেরই খাওয়া আর কি। তো তিনি দেখছেন যে ওই মাসওয়ারা বা ওই মিটিং এর মধ্যে আপনার সেই লোকটি ছিল আর কি, যে লোকটির কথা আমি বলছি, যে লোকটি একটু ডিফারেন্ট ভাবে চলাফেরা করতো, কিন্তু সে কখনো কোনো কথা বলতো না। তো হুজুর পরে জানতে পারলো যে একটা অদ্ভুত নামের একটা মানুষ ডিসিশন, মানে নাম দিয়েছে, সেও খাওয়া দিবে। ওনার নামটা কেমন অদ্ভুত ওনার মনেও নাই যে এরকম একটা অদ্ভুত নাম মুসলমানদের নাম হতে পারে। তো যাই হোক, উনি নর্মাল 8 রমজান, 8ম রমজানের সময় রাসেল ভাই খাওয়া আসে। তো প্রতিদিন খাওয়া আসতে থাকে। ওই 8ম রমজানের দিন একটা ছেলে খাওয়া নিয়ে আসে। তো তারাবির ওয়াক্ত শেষ করার পরে ওই হুজুর নিজের রুমে চলে যায়। তো নামাজ পরে অনেকক্ষণ টায়ার্ড থাকে, তো তাও একটু বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় একটা লোক করানারে রাত 11টা কি 11:30 হবে, ওই মুহূর্তে দরজা খোলার পর দেখে যে একটা লোক দাঁড়িয়ে আছে, একটা ছেলে, খুব ইয়াং একটা ছেলে, খুবই সুন্দর দেখতে, কিন্তু ওই চেহারার মধ্যে একটা, মানে এমনি ফর্সা, কিন্তু চেহারার মধ্যে যে বললাম একটা লেশ আছে। তো লম্বায় প্রায় 7.5 ফিট, 7 ফিটের উপরে, অনেক লম্বা, নিচু হয়ে হুজুরের ঘরে খাওয়া দিয়ে যাবে, এরকম অবস্থা যে টিফিন ক্যারিয়ারটা দিয়ে যাবে। তো উনি টিফিন ক্যারিয়ারটা রেখে দেয় আর ওই ছেলেটা চলে যায়।
টিফিন ক্যারিয়ারটা রাসেল ভাই মানে বর্ণনা দিয়ে হুজুর বললেন যে টিফিন ক্যারিয়ারটা এরকম, এত সুন্দর টিফিন ক্যারিয়ার, অনেকদিন আগের ঘটনা রাসেল ভাই, প্রায় 95 পরের ঘটনা। টিফিন ক্যারিয়ারটা এত সুন্দর টিফিন ক্যারিয়ার সে আগে কখনো দেখে নাই। এই টিফিন ক্যারিয়ার, এত সুন্দর টিফিন ক্যারিয়ার কোথা থেকে আসলো, আর যে খুশবু আসতেছে, স্মেল পাচ্ছে। রাসেল ভাই উনি একজন ইমাম সাহেব, কিছুটা তো এক্সপিরিয়েন্স আছে, উনি কিছুটা বুঝে যান যে আসলে এই অতটা স্বাভাবিক কিছু না, কোনো কারোর কাছ থেকে আসে নাই। রাইট। তো এত সুন্দর খুশবু, এত সুন্দর গন্ধ, এই লোভ সামলাতে না পারে সে টিফিন ক্যারিয়ারটা খুলেই ফেলে। টিফিন ক্যারিয়ারটা খুলে সে খাওয়া শুরু করে দেয়। তখনও সেহরির ওয়াক্ত আসে নাই, 11:30-12টার মতো। তো ঘুমানোর কথা, কিন্তু সে খাচ্ছে, বলে যে আমি খাচ্ছি, আমার খাওয়া শেষ হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যতটুকু খাওয়া বেঁচে আছে ওই খাওয়াটা আমার জন্য, আমাদের দুজনের জন্য পাঠিয়েছে, আরো 20-30 জন খেতে পারবে অনায়াসে। এই 3টা লেয়ারের টিফিন ক্যারিয়ার এত সুন্দর দেখতে। তো যথারীতি ওই দিনই রাসেল ভাই ফজরের ওয়াক্ত আসে, ফজরের ওয়াক্তে আজান পড়ে। তো উনি নামাজ যখন আজান পড়ে যায় মসজিদে চলে যায়। তো আজান পড়ার সময় নামাজের যখন জামাত দাঁড়াবে, তো সে লাস্টে বসে থাকে, মানে সবসময় তার অভ্যাস আর কি, সে লাস্টে বসেছিল। তার লাস্টে বসে থাকা অবস্থা দেখলো যে উজু করে একটা ছেলে, ওই যে ছেলেটা তাকে খাবার দিয়ে গেছিল সেই ছেলেটা এসছে মসজিদে। তো রাসেল ভাই যে বলে না যে উনি বলছিল যে আমি এত মজার খাওয়া, উনি কি এখানে ভেতরে কি রান্না করা ছিল, এটা চিকেন ছিল নাকি কোনো অন্য খাওয়া ছিল আমি জানি না। তার কথা হচ্ছে যে এত মজার খাওয়া আমি কখনো খাই নাই, আমার এই জীবদ্দশায় এত মজার খাওয়া আমি কখনো খাইনি, টেস্ট করি নাই। তো আমি তাকে শুকরিয়া জানাবো যে রান্নাটা খুব ভালো হয়েছিল, যে শুকরিয়াটা জানানোর জন্য আমি ওনার কাছে ডাকলাম, ছেলেটাকে কাছে ডাকলাম। তো ছেলেটা আমার কাছে আসলো না। এই যে উনি চিন্তা করলো যে আমি কাছে যাই বলি যে খাওয়া খুব মজা হয়েছে, শুকরিয়া মানে থ্যাঙ্কস জানানোর জন্য তিনি ওই ছেলেটার কাছে গেল। ছেলেটাকে কাঁধের মধ্যে আলতো করে হাত রাখতেই বললো যে শুকরিয়া, খাওয়া অনেক মজা ছিল। এই কথাটা বলার পর ছেলেটা ওখান থেকে প্রস্থান করলো খুব ফাস্ট। কিভাবে, সেটা সবচেয়ে ইন্টারেস্টিং। সবচেয়ে মজার বিষয়, প্রস্থান করার অবস্থায় সে যখন ঘুরে গেল সাথে সাথে বিড়াল হয়ে গেল, একদম চোখের সামনে একটা ছেলে মসজিদের বিড়ালের ফর্ম নিয়ে ওখান থেকে বের হয়ে গেল। ও মাই গড, এটা খুব একটা উনি বললো যে আমি তো মানে আমি ওনার কাছে যখন শুনছিলাম উনি বললেন যে ভাই আমি তো খুব অবাক হয়ে যাই, এরকম নর্মালি সচরাচর রাসেল ভাই অনেক ইমাম সাহেব অনেক হুজুরের সাথে আমি এ পর্যন্ত কনভারসেশনে গেছি, কেউ কখনো ঘটনা বলতে চায় না, বলে যে আমার সাথে ঘটনায় উনি বলছিলেন যে আমার সাথে ঘটনা এরকম আগে কখনো হয় নাই। তো অনেক মসজিদে খাওয়া দাওয়া পাই, তো এরকম কখনো হয় নাই এত মজার খাওয়া। বা আমি ছেলেটাকে জিজ্ঞেস করতে গেলাম, এরকমও কখনো হয় নাই যে আমি তো কিছুটা তো আন্দাজ করতে পারি যে আসলে আমি যেসব মুভমেন্ট এখন আছে সেসব মুভমেন্টটা রিয়াল না। তো এর মধ্যে দিয়ে রাসেল ভাই 15 রোজা চলে যায়, স্বাভাবিক অবস্থায় ছিল, সবকিছু স্বাভাবিক অবস্থায় চলছিল, মানে রমজানে সব বাসা থেকে খাওয়া দাওয়া আসছে, তো কোনো সমস্যাই হয় নাই। সেই দিনের পর থেকে আর ওই ছেলেটাকেও দেখা যায় না রাসেল ভাই, আর কোনোদিন দেখা যায় না। কিন্তু 23rd রমজান 15 দিন পর 23শে রমজানের দিন সেই তারাবির পরে সে যখন বিশ্রাম নিচ্ছিলেন হুজুর, তখন সেই 7.5 ফিটের ছেলেটা আবার আসে। আচ্ছা, এসে একটা টিফিন ক্যারিয়ার দিয়ে চলে যায়। তো সে এতটাই মাথাটা ঝিমঝিম করছিল যে টিফিন ক্যারিয়ারটা চেক না করে বিছানার উপরে রাখে। তো বললো যে আজ আবার আসছে, মানে রোটেশনে ঘুরে আসছে ওই বাসাটা, মানে রোটেশনে ঘুরে আসার পরে সে বললো যে আজকে তো কোনো খুশবুই নাই, আজকে এরকম কেন, মানে এত মানে খুশবু লেগেছে, টিফিন ক্যারিয়ারটা খুব মরা, কিন্তু ওই যে আগের টিফিন ক্যারিয়ার যে ডিজাইনটা সেটা কিন্তু এখনো আছে, মানে খুব সুন্দর টিফিন ক্যারিয়ার। আচ্ছা, তো সে কি করবে বলে যে আমি টিফিন ক্যারিয়ারের প্রথম ঢাকনাটা খুললাম আর দেখলাম অনেকগুলা মানুষের আঙ্গুল। আমি দেখার পরে এইটা ছুঁড়ে ফেলে দিলাম, আমি এক দৌড়ে উপরে চলে যাই। ওই এলাকায় আমি এমনিতেই নতুন, আমি কখনো এদেরকে আগে দেখি নাই। আপনি যদি টিফিন ক্যারিয়ার খুলে দেখেন অনেকগুলো মানুষের আঙ্গুল, আপনি কি করবেন? সেটা আমি বিছানার মধ্যে এগুলি ফেলে দৌড় দিয়ে উপরে যাই। আমাদের মুয়াজ্জিন আছেন সজল সাহেব, ওই সজল সাহেবকে নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পরে আমি এসে দেখি ওনার সাথে, আমি ওনাকে টেনে নিয়ে আসার পর নিচে দেখি আমার বিছানার উপর অনেক খাওয়া পড়ে আছে, মানে আঙ্গুলগুলা এখন মানে একদম প্রুফ করার মতো কোনো ওয়ে নাই যে আঙ্গুল। সে বলে যে আপনি তো অনেকগুলো খাওয়া ফেলে রাখছেন, এখন উনি বলতে পারছে না যে আমি যা দেখছি সাথে আপনাকে বলতে পারবো না, বুঝাতে পারবো না। তো রাসেল ভাই এরপর থেকে উনি আর কখনো ওনাদের কখনো দেখেন না, আর কোনো টিফিন ক্যারিয়ারও আসে না। রমজানও শেষ হয়ে যায়, ঈদও চলে আসে, সে 2-1 মাস পরে মসজিদটাও ছেড়ে দেন। বলে যে এরপরে আমি এত রমজানে এত খাওয়া পেয়েছি, এরপর থেকে আমি কখনো ওরকম কোনো কিছু আর পাই নাই। তো আমার কাছে উনি বলছে যে আমার কাছে এটা হয়তো একটা শিক্ষা ছিল যে ভালো ছিলাম গুতাতে কেন গেলাম, সেটাই যেটা ভালো ছিল সেটা চলছিল। উনি বলছে যে আমি হালকা আঁচ করতে পেরেছিলাম যে এটা দিস ইজ নট আ নর্মাল থিং, এটা নর্মাল না,
আমি একদম। জিজ্ঞেস করতে যাওয়াটাই হয়তো ভুল হতে পারে। এই আমি জাস্ট একটা ছোট বিরতিতে যাবো। থ্যাংক ইউ আলিফ। অনেক ঘটনা Thank you, আগের thank you. ঘটনা এবং এই ঘটনার সাথে কিভাবে এটা মিলে গেল, মানে ওইখানেও কি হয় যে মানে পিঠে স্পর্শ করা বা ধাক্কা দেওয়া বা মানে এই ব্যাপারটা, মানে বাচ্চার সাথেও পা ধরে টানা, কোনো সময় ধাক্কা দেওয়া, কোনো সময় হাত বুলানো, কোনো সময় মানে খামচানো, টাচ করা বা টাচ করা। আবার এখানেও তাই, এই যে এখানে ছেলেকে টাচ করার সঙ্গে সঙ্গে ছেলেটার আচরণ পাল্টে গেল, মানে কি একটা অদ্ভুত ব্যাপার। মানে এর আগে কিন্তু সবই নরমাল ছিল, এর আগে সব নর্মাল ছিল। হ্যাঁ, তো আগের ঘটনাটা কিন্তু বেশ ভয়ের, আগের ঘটনা বেশ ভয়ের, এবং আগের ঘটনাকেও একটা মানুষ যখন এরকম বাড়িতে এক্সপেরিয়েন্স করে তখন তার কেমন লাগবে চিন্তা করে দেখুন। আর একজন একদম, হ্যাঁ। আর এখানে একজন হুজুরের কথা শুনলাম, তিনি তো অনেক জানাশোনা মানুষ, তিনি ধরে নিয়েছিলেন, সবকিছু জানতেন, তারপরেও যখন তিনি ভয় পান তারপরে বুঝতে হবে যে এটা কতটা ভয়ের। তো উনি মানে এই ঘটনাটা বলতে খুব অদ্ভুত লেগেছে। একটা তো হচ্ছে যে চোখের সামনে একটা ছেলের এরকম ভাবে অবাক ভাবে বের হয়ে যাওয়ার, এবং পরে যে খাবারটা নিয়ে আসলো, কেউ যদি খুলে কোনোদিন দেখে যে এরকম হাতের আঙুল। আমার কথা উনি বলেছে যে আমি তো সব খাওয়া ছিল, আমি কেন জিজ্ঞেস করতে গেলাম, তাহলে কি এই থ্যাঙ্কস জানানোটা কি ভুল নাকি? ওনার কথা আমার মনে হয় স্পর্শ করাটা বা থ্যাঙ্কস জানানো, যাই হোক এরকম স্পর্শ করেছিল ঘাড়ে। আমার তাই মনে হয়, আমার তাই মনে হয় সাথে সাথেই সে বিড়ালে ট্রান্সফর্ম করে নেয়। আমার তাই মনে হয়, হয়তো জানি না, আমরা কতটুকু জানি। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। তো শুরুতেই আমরা যাচ্ছি বাবু ভাইয়ের কাছে। তো ভাই, এই ঘটনাটি আমি সেদিনকে শুনেছিলাম, আমার বেশ ভালো লেগেছে, এবং আমি এর জন্য আমি চাচ্ছিলাম আপনার শেয়ার করতে কাহিনীটা। এই কাহিনীটা হচ্ছে অসীমের কাহিনী, পুরো নাম অসীম সাহা। এটা হচ্ছে আপনার ঢাকার উত্তর অঞ্চলে যেখানে এখন বন্যা হচ্ছে এই একটা এলাকার কাহিনী। তো যাই হোক, ঘটনায় চলে যাই। ঘটনা হচ্ছে যে অসীম সাহা ওরা যেখানে থাকতো, ওই গ্রামটা হচ্ছে প্রধানত মানে হিন্দু প্রধান গ্রাম, বেশিরভাগ মানুষ সনাতন ধর্মাবলম্বী। আচ্ছা, যে ওখানে থাকতো, এবং ওরা মোটামুটি বেশ শান্তিপ্রিয় একটা অঞ্চল ছিল, সেখানে মানুষের মধ্যে খুব ভালো একটা হারমোনি বিরাজ করত। তো যাই হোক, এরকম একটা অঞ্চলে একবার একটা মানে ঝগড়াঝাটি হয় একটা মানুষের মধ্যে আর কি, দুজন মানুষের মধ্যে কিছু মানুষের প্রবলেম হয়। তো সেখানে একজনকে কেউ মেরে ফেলে আর কি। আচ্ছা, এবং বেশ পিটিয়ে মেরে ফেলে আর কি। তো মেরে ফেলার পর যাকে মারা হয় তার পরিবারের তেমন কোনো মেম্বার ছিল না সেখানে, ঠিক আছে, এবং আপনার সে বেশ মানে অনাথ টাইপের একজন মানুষ। আচ্ছা, তো তার মানে দাহ বা তাকে সৎকার কে করবে এটা নিয়ে বেশ আলোচনা হয় কিছু মানুষের মধ্যে। তো লাস্টে অসীম হচ্ছে তাদের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে একজন হয়, যে বলে যে ঠিক আছে আমি এটাই করব। তো এই বাদ বিবাদের মধ্যে রাসেল ভাই সন্ধ্যা হয়ে যায় আর কি। তো সন্ধ্যা হয়ে যায়, এবং রাতের বেলা এরকম দাহ করা এগুলো অনেক কঠিন একটা জিনিস, এরকম জিনিস হয় না সাধারণত। তো যখন অসীম দায়িত্ব পায়, সে আরো কিছু মানুষকে অ্যারেঞ্জ করার চেষ্টা করে যাদেরকে নিয়ে সে কাজটা করবে, এবং সেখান থেকে শ্মশানঘাটটা বেশ দূরত্বে ছিল আর কি, মানে ডিস্টেন্সটা বেশ ভালোই ছিল। তো সে খুঁজে খুঁজে মানুষ পাচ্ছে না, খুব চিন্তিত যে আমি কিভাবে নিয়ে যাব, এবং অন্যান্য যে রিচুয়াল গুলো মানে পরিষ্কার করা, তাকে করা, এগুলো কেমনে করবো, কাঠের বন্দোবস্ত আর অনেক কিছু আছে। তো সব মিলে সে লাস্টে তার সাথে দুজন মানুষ পায় যারা মানে এই ব্যাপারটা তাকে হেল্প করতে রাজি হয়, কিন্তু তাদের শর্ত থাকে যে আমরা তোমার সাথে লাশটা নিয়ে যাব, এবং ওখানে শ্মশানঘাটে নিয়ে এরপর আমরা দায়িত্ব পালন করতে পারবো না, আমরা চলে আসবো, এবং তারপরের কাহিনীগুলো আমরা হয়তো এখানে চেষ্টা করবো কি করতে। তো যাই হোক, তো সমস্যা হয়ে যায়, একটা ডেড বডি ক্যারি করতে কিন্তু রাসেল ভাই মিনিমাম 4 জন মানুষ প্রয়োজন হয় নিয়ে যাওয়ার জন্য, সেটা কিন্তু 3 জনের কাজ, খুব কঠিন একটা ব্যাপার। তো তারা যেটা করে, একটা আপনার মাচার মতো তৈরি করে 3 পাশে বাঁশ দিয়ে, এবং একজন সামনে থাকে, পেছনে 2 জন, এভাবে করে তারা বডিটাকে ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তো নিয়ে যাচ্ছে, এর মধ্যে আবহাওয়া বেশ খারাপ হয়ে যায় আর কি, হালকা হালকা টিপটিপ টিপটিপ বৃষ্টি পড়া শুরু হয়, মানে হয়ে গেছে, মানে আপনার মেঘ করে হালকা হালকা টিপটিপ বৃষ্টি পড়তেছে, রাস্তা খুব বন্ধুর, এবং বেশ কষ্টকর হয়ে যাচ্ছে জিনিসটা ওখানে নিয়ে যাওয়া। ওদের কাছে মনে হচ্ছে যে লাশটাও বেশ ভারী, এবং সবাই কমপ্লেন করছে, এবং কোনো কারণে বাকি যে 2 জন ছিল ওদের মধ্যে লাশ ক্যারি করছে, তারা বেশ ভয় পায়। তো ভয় পাওয়ার কারণটা হচ্ছে তাদের মধ্যে একটা কুসংস্কার বা কিছু একটা মানে সব সময় থাকে যে সন্ধ্যার সময় এরকম লাশ ওখানে নিয়ে যাওয়াটা খুব খারাপ, এবং শ্মশান ঘাটে নাকি অনেক এরকম কাহিনী প্রচলিত আছে, ভয়ের, মানুষ ভয় পায় এবং অনেক কিছু। তো যাই হোক, শেষ পর্যন্ত তারা যে শ্মশান ঘাটে পৌঁছায়, তো যখন শ্মশান ঘাটে পৌঁছায়
তো যে দেখে যে ওখানে তো কোনো কেউ নাই এমনি, এবং ওখানে নর্মালি একজন ব্যক্তি থাকে যে নাকি মোটামুটি ওখানে একটা ঘর করে এগুলো দেখাশোনা করে জি। সাইড দিয়ে। ওই লোককে খুঁজেও তারা পায় না ওইখানে, ওই লোকও সেখানে নাই। এর মধ্যে বৃষ্টি মোটামুটি ভালোই হচ্ছে, বৃষ্টি বেড়ে গিয়েছে, এবং ওই লোক যে থাকে যে ঘরটাতে সেটারও কোনো শেড নাই রাসেল ভাই, সামনে কোনো টিন শেড বা কিছু একটা থাকে সেরকমও কিছু নেই। তো অসীম খুব প্রবলেমে পড়ে গেল লাশ নিয়ে, আর বাকি দুজন বললো আমরা থাকবোই না। তারা খুবই মানে তার সাথে করে মানে চলে যায় আর কি এখান থেকে। এবং সে দেখে যে তারা চলে গেল, যে দৌড় দিল, এবং তাদের আর পিছনে ডেকেও সে ফিরাইতে পারলো না। আচ্ছা, এবং তারা তাকে বলে গেছে যে আমরা যে তোমার জন্য অন্য ব্যবস্থা করব, কি কাঠ টাট কি কি লাগে, কি কি অন্যান্য যা যা লাগে সেগুলো ব্যবস্থা করে দিচ্ছি, বাট এখানে আমরা থাকবো না, রাত্রে কেউ নেই। তো অসীম এটাতে বেশ মানে আপনার চাপের সম্মুখীন হয়ে যায়, মানসিক চাপ। একটা লাশ নিয়ে বসে আছে, বৃষ্টি হচ্ছে, এবং সেই আপনার কোনো শেড পাচ্ছে না সেটাকে রাখার জন্য, এবং যে একটা কাপড় টাপড় দিয়ে পেঁচাই দিছিল সেটা ভিজে গেছে, লাশটা অলরেডি ভিজে গেছে। তো সে একটা লাশ নিয়ে বসে থেকে খুব ভয় পায় রাসেল ভাই। তো এক সময় সে যেটাকে করে, ওই ঘরটার একদম কাছে নিয়ে সে মনে করে যে আমি ঘরটাকে ঢোকার ব্যবস্থা করি, দেখি কিছু করা যায় কিনা। তো গেটটাকে চাপ দেয়, দেখে যে গেটটা খুলে গেছে, ভেতরে ঘর, এবং সে মানুষ আসে, দেখে ও ভেতরে ঢুকে যায়, দেখে ওখানে কোনো মানুষ নাই। মানুষ থাকার কথা ছিল একজন, তাকে এমনি খুঁজে পায়নি, সে মানুষও নাই, এবং ঘরটার মধ্যে কেউ থাকে সেরকম অবস্থাও না, সেরকম কোনো কিছু মানে না সেরকম মানুষ থাকলে একটা বিছানা বালিশ কিছু একটা থাকে, কিছুই নাই ঘরটার ভেতরে। তো সে ওই লাশটাকে নেয়, নিয়ে ওই ঘরের মধ্যে রাখে, রেখে সে চুপচাপ বসে থাকে ঘরের মধ্যে। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির তোড় বাড়তেছে আস্তে আস্তে। এখন সে মনে করে যে এখন কি করব, কোনো মতান্তর নাই, এমন যে তার কাছে যে কিছু খাবার দাবারও আছে সেরকমও না। তো বেশি বসে আছে, একসময় তার একটা ঝিমুনির মতো লাগে। তো ঝিমুনির মতো যখন লাগে তখন সে হঠাৎ করে দেখে যে কি জানি কাঁদতেছে, খুব গলায় কাঁদতেছে, মানে আপনার মানে করুণ স্বরে একটা কান্নার শব্দ শুনে। তো ও ধর্মড় করে উঠে বসার পরে দেখে যে কান্নার শব্দটা ঘরের কোণার থেকে আসতেছে। এখন কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। তো ওর কাছে একটা ম্যাচ ছিল, সেই ম্যাচ বের করে ম্যাচ জ্বালার পর দেখে যে কিছুই নাই, ওই কোণার মধ্যে ইটা বসে গেছে, মানে ওই যে জিনিসটা শুয়ে আছে, লাশটা যে পড়ে আছে লাশটাই, কিন্তু কোনো কিছুই নাই। তো ম্যাচটা একসময় নিভে যায়। তো আবার অনেকক্ষণ কান খাড়া করে থাকে, দেখে আবার শব্দ নাই কোনো, আবার অনেকক্ষণ বসে থাকে, আবার কিছুক্ষণ পর আপনার সেই একটা করুণ কান্নার মতো শব্দ হয়। তো এইবার সে ম্যাচটা জ্বালতেই তার কাছে মনে হচ্ছে যে লাশটা যেভাবে ছিল তার থেকে একটু নড়ে গেছে, মানে লাশটা যেই অবস্থায় ছিল তার থেকে একটু নড়ে আছে। আচ্ছা, তো ওর মধ্যে বিশাল মানে একটা ধাক্কা খায়, ভয় পেয়ে যায়, এবং তার যে ঘরের গেটটা লাগানো ছিল, গেটটা ভেজানো ছিল, সেটা খুলে গেছে, মানে বেশ ফাঁক হয়ে আছে। তো একটা ভয় পায় যে ওই অঞ্চলে মানে যদি কোনো শিয়াল বা কিছু লাশের গন্ধ পেয়ে যদি ওখানে চলে আসে, সেটারও একটা ভয় থাকে। তো সে উঠে যায়, একটা ম্যাচ তো বেশিক্ষণ আর থাকে না, সে উঠে আপনার গেটের কাছে যায়, হেঁটে যে গেটের মধ্যে দেখে কেউ নাই, বৃষ্টি হচ্ছে সেরকম। তো হঠাৎ করে সে একটা মানে পিছনে কি একটা ফিল হয়, তো ফিল যখন হয় সে হঠাৎ করে ঘুরে দেখে যে লাশটা উঠে বসে আছে, মানে লাশটা একদম উঠে বসছে যেরকম হয়, এবং সে লাশটা তাকে বলতেছে এখানে, আমাকে যে পিটিয়ে মারলো তোরা প্রতিবাদ করলি না, এটা কোনো কথা করলি, আজকে আমি কষ্ট করতেছি, পানিতে ভিজে কষ্ট করতেছি। এটা শুনে রাসেল ভাই সে ঝেড়ে দৌড় দেয় ওখান থেকে, সে এখন দাঁড়াইতেই পারে না, দাঁড়াইতে যে সে একদম মাটির মধ্যে পড়ে যায়, আবার উঠে দৌড়ায় গ্রামের রাস্তা দিয়ে ভিজতে সে ওখানে, আর সে লাশের কথা তার মনে থাকে না। সে গ্রামে আসে, অন্ধকার রাস্তা ওরকম করে আসতেছে। আসার পর সে যখন নাকি তার নিজের মানে বাসার কাছাকাছি চলে আসছে, সেখানে যে দেখে যে রাস্তার পাশে একটা অংশে এরকম একটা উবু হওয়া মানে মানুষ উবু হয়ে বসে আছে। তো ও বৃষ্টির মধ্যে উবু হয়ে কে বসে আছে, তো সামনে যে ডাক দেয়, কে বলে ডাক দেয়। তো ওই যে উবু হয়ে বসে আছে সে উঠে তাকানোর পরও দেখে যে যেই লাশটাকে সে নিয়ে গেছে সেই লাশটাই মানে সেই যেই যার সৎকার হবে সে ওইখানে বসে আছে। তো এটা দেখে আর ওর কিছুই মনে নেই আসল ভাই, ও বেহুশ হয়ে যায়, এবং ওইখানে কিভাবে পড়েছিল পরদিন ওকে গ্রামের মানুষজন আবিষ্কার করে, অনেক জ্বর নিয়ে, গায়ে অনেক হিট, এই অবস্থায়। তো তখন হুশ ফিরে বলে যে এরকম ঘটনা আমার সাথে ঘটেছে, এবং গ্রামের মানুষ ওইখানে যখন যায় আবার যে শ্মশান ঘাটে পরদিন, যারা নাকি এটা সৎকারে ছিল বা করবে বলছিল, তারা যে কিন্তু ওই লাশটাকে আর পায় না, এই রাসেল ভাই যে দেখে যে ওই লাশটা ওখানে নাই। আচ্ছা, এবং লাশটার কোনো হদিশও তারা আর কখনোই পায় নাই। আচ্ছা, এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার। সো আমরা চলে যাই ঘটনায়। জি ভাই, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা মানে আমার এক ছোট ভাই,
হচ্ছে পলাশ। আচ্ছা। ও আমাকে শেয়ার করেছে এবং এই ঘটনাটা আমাদের পুরনো ঢাকার। তো এক্সাক্ট লোকেশনটা আমি আসলে বলবো না, মেইনলি এই লোকেশনটা হবে যে বাবুবাজার ব্রিজ থেকে শুরু করে গাবতলী পর্যন্ত যে এখন যে বেরিবারটা এখানকারই কোন একটা জায়গায়, এবং সেটা অবশ্যই পুরান ঢাকার আন্ডারে। আচ্ছা। তো এটা 1992 এরকম সময়কার একটা ঘটনা এবং অনেক আগের এবং পুরনো একটা ঘটনা। এবং ঘটনাটা হচ্ছে আমাকে যে শেয়ার করে ওর আঙ্কেলের সাথে হয়েছিল, এবং ওর আঙ্কেল এখন বর্তমানে একটা কানে শুনতে পায় না ঠিক মতো। আচ্ছা। তো এক্স্যাক্টলি সেই রিজনটা এবং সেই কেন আসলে উনি ওনার এই প্রবলেমটা হলো সেই ব্যাপারটা এখানে থাকবে, আমি আসলে বলবো। এবং আমি যখন ঘটনাটা শুনেছিলাম আমার নিজের কাছেও মনে হয়েছিল যে এরকম পুরনো ঢাকার মতো একটা ঘিঞ্জি এলাকায় এরকম কিছু হতে পারে। তো আমি ঘটনায় চলে যাই। তো 1992 এর দিকে এই ঘটনাটা ঘটে এবং ওই সময় যেটা হয়, এখন বর্তমানে যে বেরিবারটা আমরা দেখি বাবুবাজার থেকে গাবতলী পর্যন্ত, তখন এটা এরকম ছিল না। তখন যেটা ছিল ওখানে একটা নদীর পাড় ছিল, বুড়িগঙ্গা নদীর পাড়, এবং তার পাশে ছিল তাদের যে এলাকাটা। তো ওনারা যেটা করতেন, তো রাতের বেলা যেটা হতো যে ইলেকট্রিসিটি চলে যেত, লোডশেডিং এর একটা বেশ প্রবলেম ছিল ওই সময়টাতে। তো ওনারা যেটা করতেন যে বাসা থেকে বের হয়ে পাশেই ছিল বুড়িগঙ্গা নদী। তখন নদীর অবস্থা অনেক ভালো ছিল, প্রচুর পানি ছিল এবং স্বচ্ছ পানি ছিল, এখনকার মতো এত খারাপ অবস্থা ছিল না। তো ওনারা যেটা করতেন যে বাসা থেকে বের হয়ে ওই বেরিবারটা ক্রস করে নদীর পাড়ে যে একটু বাতাস খেয়ে আসতেন রাতের দিকে। তো এরকম এক রাতে হঠাৎ করে যেটা হয় যে মানে আঙ্কেলের যে ঘটনা শেয়ার করছি, ওনার যেটা হয় যে উনি রাতে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। সেটা ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে। উনি যেটা চিন্তা করেন যে আমি পাশে যে বেরিবারটা সেখান থেকে একটু হেঁটে আসি নদীর পাশে। তখন হবে রাত 1টা কি 1:30। আর ওই সময় 1992 অনেক আগে ঢাকা শহরে এত মানুষও ছিল না। তো উনি যেটা করলেন, ওনার বাসার থেকে বের হয়ে সেই বেরিবারের উদ্দেশ্যে উনি সেখানে যাবেন, সেটার উদ্দেশ্যে রওনা হলেন। এবং উনি যেটা করলেন যে পাশে যে শর্টকাট ওয়ে সেটা সে ইউজ করলেন, এবং ওনার বাসার থেকে সেই বেরিবাদে যাওয়ার যে ওয়েটা ছিল সেটা হচ্ছে বাসার থেকে ক্রস করে দুটো গলি ক্রস করার পর পাশে ছিল একটা অনেক বড় নর্দমা, এবং এই নর্দমাটা ছিল একটা ছোট খালের মতো, যেটা একদম ডাইরেক্ট বুড়িগঙ্গা নদীতে যে কানেক্টেড। আচ্ছা। উনি যেটা করলেন, ওই নর্দমার পাশে কিছু আবর্জনা ফেলার জায়গা, ডাস্টবিন ছিল ওই সময়কার আমলে। এবং যেটা হয় যে ওখানে আরো কিছু মেইন হল ছিল যেগুলোর ঢাকনা মানে খোলা ছিল, মানে গর্ত, মানে দূর থেকে দেখা যাবে যে ওখানে গর্তের মতো কিছু। তো ওই সময়টাতে মেইন হলে ঢাকনা চুরি হয়ে যেত, কিন্তু বর্তমানে এই জিনিসটা হয় না। তো ওই সময়টাতে এরকম ছিল। তো ওই ঢাকনাগুলো যতবারই লাগানো হতো ওই ঢাকনাগুলো কোনো না কোনো ভাবে চুরি হয়ে যেত। তো উনি যেটা চিন্তা করলেন যে মাঠের পিছনে যে রাস্তাটা, যেটা দিয়ে সবাই সচরাচর চলাফেরা করে বেরিবাদে যাওয়ার জন্য, সেই রাস্তাটা দিয়ে সে যাবে না, সেই শর্টকাট এটা দিয়ে যাবে, কেননা এত রাত্রে ঘুরে যাওয়াটা তার ভালো লাগছিল না। তো উনি যেটা করলেন যে ওই শর্টকাট রাস্তাটাই সে যাওয়ার জন্য চুজ করলেন। এবং সে যখন ওই ডাস্টবিন এবং ওই খালটার পাশ দিয়ে যাচ্ছিলেন, তো উনি দূর থেকে দেখলেন যে ওই মেইন হলগুলোর পাশে দুটো ছোট 5 থেকে 6 বছরের শিশু খেলা করছে। এবং উনি যখন এটা দেখার পরে এটাকে অস্বাভাবিক কিছুই ভাবলেন না, উনি মনে করলেন যে আশেপাশে হয়তোবা ইলেকট্রিসিটি নেই, পাশে কিছু বস্তির মতো কিছু ছিল, ওখান থেকে হয়তোবা বাচ্চারা এসে খেলছে। তো উনি চিন্তা করলেন যে এত রাত্রে এই জায়গাটা ভালো না আসলে, কারণ এই জায়গাটা দিনের বেলায় মানুষ যায় না, এবং এত রাত্রে দুটো বাচ্চা ওখানে খেলা করছে, মানে জিনিসটা একদমই অস্বাভাবিক লাগলো তার কাছে। এবং উনি যেটা করলেন যে উনি চিন্তা করলেন যে গিয়ে বলবেন যে বাচ্চাগুলোকে যে তোমরা চলে যাও বা বাসায় দিয়ে আসবে, বেশি চিন্তা করলেন যে এত রাত্রে এখানে থাকা ভালো না। তো উনি যখনই ওই আবর্জনার স্তূপটা ক্রস করে সামনে দিকে গেলেন ওই দুটা বাচ্চার, তো ওনার কাছে জিনিসগুলো স্পষ্ট হতে শুরু করলো। দূর থেকে মানুষের ছায়ামূর্তির মতো দুটো বাচ্চা, আমাদের শোল্ডারে যে শেপটা এবং মাথা এরকম ঠিক একইভাবে সেই দুটা বাচ্চা খেলা করছিল। এবং ওরা এমন ভাবে খেলছিল যে মনে হচ্ছিল ওরা পা দিয়ে কিছু একজন আরেকজনকে ফুটবলের মতো কিছু একটা দিচ্ছে আবার নিচ্ছে, এরকম কিছু একটা। তো দূর থেকে দেখলে মনে হবে যে কোনো কাগজের ঢিবি বা কিছু একটা নিয়ে তারা মানে খেলতেছে, এরকম কিছু একটা। আপনি যখন কাছাকাছি গেলেন উনি দেখলেন যে হ্যাঁ আসলে মানুষের মতো ছায়ামূর্তি দুটো বাচ্চা, এবং একদম কুচকুচে কালো,
একদম কালো গায়ের রং, কিছুই দেখা যায় না, শুধু মাথার যে অবয়ব সেটা এবং ঘাড়ের অবয়বটা শুধু বোঝা যায়, আর কিছুই বোঝা যায় না, ইভেন চোখটাও বোঝা যায় না। আচ্ছা, এবং উনি যখন একদমই খুব কাছে, প্রায় 3-4 হাত দূরত্বের হবে, তখন উনি যে ওখানে সাউন্ড করলেন যে এই তোমরা কে, মানে এখানে কি করতেছো এত রাতে। তো সাথে সাথে ওই দুইটা যে ছায়ামূর্তির মতো ছিল একদম সম্পূর্ণ কালো, ওরা যে খেলছিল ওটা রেখে তার দিকে ভয়ানক ভাবে তার দিকে তাকায়, এবং তাকানোর সাথে সাথে উনি যেটা দেখে যে ওগুলোর ফেসের মধ্যে জাস্ট অন্ধকারে নাকটাই দেখা যাচ্ছিল, চোখটাও দেখা যাচ্ছিল না, যে এত কালো। এবং মাথাটা দেখে মনে হবে যে মাথাটা কেউ মানে অনেক সময় অনেক লাশের দেখা যায় না, যে একদম মাথাটা থেতলে গেছে, এরকম কিছু একটা। এবং সব থেকে ভয়ের বিষয় ছিল যে দুটা এতক্ষণ যে তার মানে দূর থেকে যে দুটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালস মনে হচ্ছিল, উনি যখন ডাকলেন তখন তো ওনার মনে হলো যে দুটা সেম, একদম কপি পেস্ট, একই রকম দেখতে। এবং এটা দেখার সাথে সাথে উনি ভয় পেয়ে যায় প্রচুর, এবং সাথে সাথে ওই দুইটা ছায়ামূর্তি তার দিকে ভেঞ্চি কাটার মতো করে এত জোরে এমন তীক্ষ্ণ একটা সাউন্ড করে, উনি বলে যে আমি এরকম সাউন্ড কখনো শুনিনি। এবং ওনার সাথে সাথে মানে কানে প্রচন্ড ব্যথা হয়, এমন তীক্ষ্ণ একটা চিৎকারের শব্দ, মানে ভেঞ্চি কাটার মতো করে শব্দ করে, যে উনি প্রচুর মানে ইনজার্ড হয়। তখন উনি বলে যে আমি এটা শোনার সাথে সাথে আর কোনো মনে হচ্ছে যে আমার কান দুটো বন্ধ হয়ে গেছে, আমি আর কিছু শুনতে পাচ্ছি না, মানে আমার একটা ইন্দ্রিয় একদমই কাজ করছে না। এবং উনি বললো যে আমি জাস্ট চোখ দিয়ে দেখলাম যে ওই দুটা জিনিস এক দৌড়ে ওই মেন হলের 3-4টা যে ঢাকনা খোলা ছিল ওগুলোর ভিতরে ঢুকে গেল। এবং উনি যখন ব্যাক করবে তখন তার কাছে আরেকটা জিনিস স্পষ্ট হলো, ওরা যে জিনিসটা নিয়ে খেলতেছিল এতক্ষণ, যে দূর থেকে মনে হচ্ছিল যে কোনো কাগজের ঢিবি বা কোনো ময়লার কোনো স্তূপ, সেটা ভালো মতো সে যখন দেখলো যে ওটা হচ্ছে ওই দুইটা ইন্ডিভিজুয়ালস এর যে মাথার যে শেপটা, ওরকম কিছু একটা তারা ওটা নিয়ে মানে খেলতেছিল, এবং মনে হচ্ছে মাথাটা কেটে কেউ ফেলে রাখছে ওখানে, এরকম কিছু একটা। তো এটা দেখার পরে সে একদম ওখান থেকে ফেইন্ট হওয়ার মতো অবস্থা, খুব কষ্ট করে সে তার বাসায় আসে। এবং যেটা হয় যে 4-5 দিন অসুস্থ থাকে, এবং তার একটা কানে সে এখনো শুনতে পায় না, এবং এটা এখন পর্যন্ত সে এটা সাফার করছে আর কি। এবং উনি যেটা বলে যে এরকম তীক্ষ্ণ একটা সাউন্ড যেটা তার মানে খুবই মানে খারাপ লাগে শোনার পরে, এবং সে ইনজার্ড হয়ে যায়। এটাই ছিল ভাই আমার প্রথম ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার পরবর্তী ঘটনায় চলে যাবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো। আপনি প্রথমবারের মতো ভূত এফএম এ আসছেন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম লিসেনার, আমি হচ্ছি নয়ন হোসেন হাবিব, আসছি ঢাকা দুয়ার থেকে। জি, তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো, বেসিক্যালি ঘটনাটা আমার লাইফে ঘটা নয়, এটা আমার একটা বড় ভাইয়ের সাথে ঘটা। আজকে থেকে বহু বছর আগে, লাইক বলতে গেলে 5 বছর আগে মেবি, আমি এবং আমার এলাকার বেশ কিছু বড় ভাই মিলে সবে কদরের রাত্রে আমাদের এলাকায় যে গোরস্থান আছে সেখানে কবর জিয়ারত উদ্দেশ্যে আমরা যাই সেখানে। তো কবরস্থানের রাত্রে যে পরিবেশটা থাকে সেটা অনেকটাই গা ঝমঝম করার মতো একটা অবস্থা, আর সেখানে গেলে এমনিতেই একটা অন্যরকম একটা ফিল হয়। তো সেখান থেকে ফেরার পথে আমরা সবাই মিলে কথা বলতেছিলাম, বিশেষ করে অ্যাডনর্মাল ব্যাপারগুলো নিয়ে। তো আমাদের সাথে যে বড় ভাই ছিল তিনি বললেন যে তার লাইফে একটা অদ্ভুত একটা ঘটনা আছে, তিনি আজও সেটার ব্যাখ্যা জানেন না, সেটা কি ঘটেছিল তার সাথে সেদিন। তো তিনি যেটা বললেন সেটা হচ্ছে, একটা সময় তার একজন রিলেটিভ মারা যায়। তো রিলেটিভ মারা যাওয়ার পর তার দাফন কাজ শেষ করতে করতে তার প্রায় অনেক রাত হয়ে যায় তখন। তো এমনি মৃত বাসা তার সেখানে ভালো লাগে না, সেই জন্য তিনি তার বাসার উদ্দেশ্যে বের হয়ে যান। বলে রাখা ভালো যে গ্রামের রাত 11টা মানে বিশাল রাত, তখন রাস্তায় যানবাহন পাওয়াটা অনেকটা দুষ্কর। তো তিনি রাস্তায় যখন বের হন তিনি দেখতে পান যে রাস্তায় কোনো না রিক্সা ছিল না কিছু ছিল, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, তার একটা রিক্সা মিলে যায় এবং রিক্সা চালককে তিনি খুব রিকোয়েস্ট করে যে আমাকে তুমি এতটুকু একটু ড্রপ করে দিয়ে আসো। তো ভদ্রলোক রিক্সা চালক বলেন যে আমি অ্যাকচুয়ালি আপনার বাসার ভিতরে যেতে পারবো না, যে মেইন রোডটা যেটা আছে আমি সেখানে আপনাকে ড্রপ করে দিতে পারবো, তখন আপনার একা যেতে হবে, বাকি রাস্তাটুকু আপনাকে একা যেতে হবে। তো বড় ভাই সেটাই রাজি হয়। তো একটা সময় তার সেই রাস্তার ওখানে রিক্সা চলে আসে, রিক্সা চালক তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। বলে রাখা ভালো সেদিন তার সাথে না কোনো লাইট ছিল না কিছু ছিল, আলো জ্বালানোর মতো আধো আধো অন্ধকার ছিল। এন্ড গ্রামে যারা থাকে তারা অবশ্যই জানে যে মেন রাস্তার পরে যে রাস্তাগুলো থাকে খুব ছোট থাকে, এন্ড জাস্ট রিক্সা চলতে পারে এরকম। আর তখনকার আরো গ্রামের রাস্তাগুলো আরো ছোট ছিল, এন্ড সাইডে থাকে অনেক গাছ, অনেকটা বনের মতো লাগে এরকম।
সেদিক দিয়ে হাঁটলে এমনি গা ছমছম করে। তো তিনি যাচ্ছিলেন, তো যাওয়ার সময় এক পর্যায়ে তিনি দেখতে পেলেন যে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, একটা ফর্মাল ড্রেস পরে, লাইক। তো তিনি ভাবেন যে হয়তোবা তার এখানে কোনো রিলেটিভের বাসায় আসছে, কিন্তু হয়তো বাসাতে চিনতে পারতেছে না, সেজন্য হয়তোবা তিনি এখানে ঘোরাঘুরি করতেছেন এত রাত্রিবেলাতে। তো ভদ্রলোক সেখানে দাঁড়িয়ে থাকে, এমন ভাই ভাবতেছিলেন যে তাকে কোনো কোশ্চেন করবে ওই লোকটা যে দাঁড়িয়ে ছিল। তো তিনি তাকে যখন ক্রস করবে, ঠিক সেই সময় তাদের দুজনের মাঝখান দিয়ে একটি সাপ চলে যায়, বিরাট আকারের একটা সাপ। তো ভাই ব্যাপারটা একটু নর্মালি নাই, যে গ্রামের রাস্তায় সাপ যেতেই পারে, স্বাভাবিক একটা জিনিস। বলে রাখা ভালো, ভাই একটু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তো সেই জন্য তাদের অনেক শত্রুর ভয় থাকত। তো যে লোকটা সেখানে দাঁড়িয়েছিলেন তার কাঁধে একটা ব্যাগ ছিল, তো তিনি দেখতে পান যে সেই লোকটা তার ব্যাগের মধ্যে চেনটা খুলে কেন যেন হাত দিচ্ছেন। তো তিনি ভেবে ফেলেন যে এটা হয়তো আমার কোনো শত্রু হবে। তো তিনি কি করেন, তার গালের মধ্যে চরের একটা চর বসাই দেয়। তো যখন তিনি চর দেয়, তিনি দেখতে পান ওই লোকটার চোখ দুটা ঝুলে পড়ে, জিহ্বাটা বের হয়ে যায়, চেহারাটা অনেক বেশি ভয়ানক হয়ে যায়। তো এটা দেখার পর আসলে গ্রামের মানুষগুলো এমনিতে অনেকটা সাহসী হয়, তারা এইসব জিনিস দেখে অভ্যস্ত থাকে টুকটাক। তো তিনি বুঝতে পারেন যে তার সাথে কি ঘটতেছে, তার সামনে কেন সাপটা চলে গেল। যখন সাপটা চলে গেছে, তখন যদি তিনি দেখতে যাইতেন সাপটা কোথায় গেছে, সাথে ছিল তার নিচে ছিল নর্দমার মতো, সেখানে তিনি তাকে ঘিরে ফেলতেন। এরকম একটা ব্যাপার ঘটতো তার সাথে, তিনি যেটা মনে করতেছিলেন তখন। তো তিনি কি করলেন, তাকে বললেন যে আসলে তুমি তোমার রাস্তায় চলে যাও, আমি আমার রাস্তায় চলে যাই। তার ভয়ও লাগতেছিল, এবং তিনি বুঝতেছিলেন যে আমি যদি এখন ভয় পেয়ে আমার কিছু একটা হয়ে যায়, তাহলে আমি আজকে প্রাণে বাঁচতে পারবো না। তো তিনি তার বাসার দিকে রওনা দেয়। রওনা দেওয়ার পর তার কিছু দূর সামনে যাওয়ার পর তিনি দেখতে পান যে অনেকটা একটা নতুন বউর মতো লাল শাড়ি পরে বসে আছে এবং কান্না করতেছে। তিনি জিনিসটা দেখে তার আর বুঝতে বাকি রইল না যে তার সাথে কি ঘটতেছে। তো তিনি সেটাও তেমন একটা আমলে নিলেন না, যতটুকু দোয়া কালামে যা পারেন তিনি পড়তেছেন এবং খুব ভয় পাচ্ছেন। তো তিনি আটটু সামনে গেলে তার বাসা, তিনি যখন তার বাসার সামনে অনেকটা চলে গেছেন, ঠিক সেই সময় তিনি দেখতে পান তার সামনে অনেক অনেক শিয়াল, লাইক গ্রামীগুলা থাকে, তার সামনে অনেক শিয়াল মানে তার দিকে আসতেছে। তিনি জিনিসটা দেখে অনেকটা ভয় পান, এন্ড তার সাথে একটা লাঠি সামথিং একটা পড়া ছিল সেখানে, তিনি সেটা নিয়ে শিয়ালদের আঘাত করতে থাকেন। কিন্তু তিনি দেখেন যেটা শিয়ালদেরকে আঘাত করে না, শিয়ালটা ভ্যানিশ হয়ে যায়। তো একই রাত্রে তার সাথে এত কিছু ঘটার পর তিনি আসলে এই জিনিসটা কন্ট্রোল করতে পারেন না। একটা পর্যায়ে তিনি সেন্সলেস হয়ে যান। তো সেন্সলেস যখন হয়ে যান, যখন ফজর উঠতে নামাজ পড়ার জন্য মুসল্লিরা মসজিদে যায়, তখন দেখতে পান তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তাকে বাসায় নিয়ে যায়। ইনফ্যাক্ট তারপরে প্রায় 7 দিনের মতো জ্বর ছিল। তো আজ অব্দি ভাই সেই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাননি কেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ শরীফ হোসেন, আমি আসছি মিরপুর 10 নম্বর থেকে। জি, আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলায়, আমার গ্রামের বাড়ি হচ্ছে ভবানীগঞ্জ ইউনিয়নে। তো রাসেল ভাই, আমি আমার এক ছোট ভাইয়ের ঘটনা বলবো আজকে। জি রাসেল ভাই, আমার ভবানীগঞ্জ বাজারে ব্যবসা আছে। তো আমার সাথের ব্যবসায়ী, ওর হচ্ছে একটা ক্রোকারিজ দোকান। ওর নাম হচ্ছে সুজন। তো আমাদের হচ্ছে 1 নং ওয়ার্ডে বাড়ি, ওদের হচ্ছে 2 নং ওয়ার্ডে। তো ভাই, আমি ওর কাছ থেকে কিছুদিন আগে এই ঘটনাটা জানছি। ঘটনাটা হচ্ছে ওর একদিন দুপুর বেলায় ও বাড়ি থেকে আসতেছে, তো আসার সময় দেখছে যে ওদের বাড়ির পাশে একটা মানুষ মারা গেছে, ওখানে কবর দেওয়া হয়েছে রাস্তার পাশে। তো আর মনে তেমন কিছু না, চলে আসছে ভাইয়া। ও রাতের বেলায় যখন আমরা প্রায় সময় রাতে ভাইয়া বাজারে আড্ডা দিই অনেক রাত পর্যন্ত। তো সেক্ষেত্রে রাসেল ভাই ওই একদিন যেদিন ঘটনাটা হয় সেদিন রাত 2টা-2:30টার সময় ও বাড়িতে গেছে। তো যাওয়ার সময় ও যে দুপুরে আসার সময় তো দেখছে যে ওখানে কবরস্থান, ওর আর মাথায় এত কিছু নাই। সে কবরস্থানে একটু আগে হঠাৎ ওর মনে হয়েছে যে এখানে আজকে একজন মানুষ কবর দিছে। তো নিজে নিজেই খুব ভয় পাইছে। ভয় পাওয়ার পরে ওর পাশে একটা ফ্রেন্ডের বাসা ছিল, ওই ফ্রেন্ডের নাম ধরে ডাকছে। ও আসছে, আসে ওরে বলছে যে কি হয়েছে, বলছে যে এইভাবে আমি ভয় পাইছি, ভয় পাওয়া ধরে ডাকতাম। তো ওই ফ্রেন্ড গিয়ে ওরে বাসায় দিয়ে আসছে। আর প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে ভাই ঘুমাইছে। ঘুমানোর পরেও কিছুক্ষণ পরেও ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে যে সিলের মতো অনেক বড় আকার একটা পাখি এসে কামড় মারতেছে।
পরে সে তখন ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার পরে আবার শুয়ে গেছে দোয়াটার উপরে। এরপরে পরের দিন সে আবার বাজার আসছে, বাজারে এসে আবার বাড়িতে ওই রাতে একটু আগেই গেছে, যাওয়ার পরে সে বাড়ি থেকে অন্য দিনের মতো খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ঘুমানোর পরে 2টা-2:30টার সময় ভাইয়া সে আবার আগের রাতের মতো সেম ওই স্বপ্নটা দেখছে যে একটা সিলের মতো আইসা ওরা আঘাত করতেছে। তো সাথে সাথে উঠে পড়ে ঘুম থেকে। উঠে যাওয়ার পরে তার আম্মারে ডাকছে, তো সে বাথরুমে যাবে, বাথরুমে যাওয়ার কথা বলছে, তার আম্মা উঠছে, হারিকেন নিয়ে উঠছে। ও যেহেতু স্বপ্নে দেখছে জিনিসটা ভয় পাইছে, তো হারিকেন নিয়ে ওঠার পর ওর আম্মা উঠানে ছিল, ও বাথরুমে গেছে। ও বাথরুম থেকে বের হয়ে দেখে যে ওর আম্মা উঠানে, গ্রামের বাড়িতে হয়ে পাতা থাকে, তো পাতা নিচ্ছে পাকঘরে, তো অল্প কিছু পাতা। তো ভাবছে ওর আম্মা তো উঠানে, ও আবার স্মোক করে ভাইয়া। আচ্ছা। তো পরে ও ঘরে চলে আসছে, আসার পরে ও ওখানে একটা সিগারেট ধরাইছে, খাওয়ার পর 10-15 মিনিট এর মধ্যে একটা সময় হয়ে গেছে, একটু ওয়েট করেছে ওইখানে, মানে সময় গেছে ওখানে। সময় যাওয়ার পর ও ভাবছে যে ওর আম্মা এখনো আসতেছে না। তো আবার ওর রুম থেকে ও বাইরে গিয়ে দেখে যে ওর আম্মা এখনো পাতা নিচ্ছে। আচ্ছা। তো পরে দেখতেছে যে মানে ও জিনিসটা বুঝছে যে ও যেহেতু ভয় পেয়েছে, ওর আম্মারা যাই বলতেছে, আম্মা তুমি এখনো কি করো এখানে? পরে ওর আম্মা ও যখন যাই ধরছে, ওর আম্মা একটু ফাল দিয়ে উঠছে। ওঠার পরে বলতেছে, তুই কখন আসছস? ও বলতেছে, আমি তো অনেকক্ষণ আগেই বের হয়েছি, তুমি তো এখনো পাতা নিচ্ছ, আর যেই কয়টা পাতা ওগুলো অল্প পাতা, একবারে নিলেই হয়। তো পরবর্তী ও বুঝছে যে ব্যাপারটা, যে ভয় পাইছে ও জিনিসটা, তো ওর আম্মারে নিয়ে ঘরে চলে আসছে। আসার পরে ওর মতো শুইছে, ওর আম্মার রুমে চলে গেছে। পরবর্তী আবার শোয়ার পরে আবার সেম হচ্ছে ওই স্বপ্নটা দেখছে যে ওই যে পাখির চিলের মতো অনেক বড় পাখি এসে ওর আঘাত করতেছে। পরবর্তীতে আবার ঘুম ভেঙে যায় ওর। ঘুম ভেঙে যাওয়ার পরে ও আবার উঠে গেছে। উঠে যাওয়ার পরে ও জানলাটা খুলছে, যে একটু গরমও লাগছে এই কারণে সে জানলাটা খুলছে। খোলার পরে ও দেখতেছে যে ওই যে জানলা যখন খুলছে ভাইয়া, সে দেখছে যে কালো কিছু একটা এখান থেকে সরে গেছে। সে ভাবছে হয়তো কোনো ঘুম মানে শুয়ে আবার উঠছে, তো সে কারণে হয়তো চোখের ভুল হতে পারে। সে জানলার পাশে গিয়ে দেখে যে সত্যি সত্যি কালো, খুব মানে কুৎসিত চেহারার একটা কিছু দাঁড়ানো। সে খুব ভয় পাইছে। ভয় পাওয়ার পরে খুব চিৎকার করছে। চিৎকার দেওয়ার পরে তার আম্মা আব্বা চলে আসছে, এসে বলতেছে কি হয়েছে। তো বলতেছে যে এই ঘটনা আমি এইভাবে দেখছি। তো পরে আর ওই দিন রাত ওরা একা ঘুমাইতে জানে, ওর ভাইরে দিছে, ওর সাথে শুইছে। শোয়ার পরে পরের দিন সকালবেলায় তো ওর আব্বা হয়তো শুনছে যে তার আম্মার সাথে কি হয়েছে, তার সাথে কি হয়েছে। হওয়ার পরে ওরা আমাদের ওখানে কারি হুজুর নামে একজন হুজুর আছে, উনি এবার এইসব ব্যাপারে ঝাড়পু এগুলো করে। তো পরে ওনার কাছে গেছে। তো ওনার কাছে যাওয়ার পরে উনি বলছে যে ভয় পাইছে কবরস্থানের কারণে, আর ওই রাস্তাটা ভাইয়া অনেক খারাপ একটা রাস্তা। আচ্ছা। তো পরবর্তীতে হুজুর ওরা একটা তাবিজ দিছে, আর বলছে ওই ভয় পাওয়াতে ওরা আরো ভয় লাগানোর জন্য এমন করতেছে। তো বলছে একটা তাবিজ দিছে, এই তাবিজটা যেন না হারায়, তাবিজটা যদি হারায় তাহলে তার ক্ষতি হইতে পারে। তো মোটামুটিও আসছে। আসার পরে 4-5 দিন ওই তাবিজটা তার সাথে ছিল। আর এই 4-5 দিন আর একা বাজার থেকে এখন আর যায় না। আর আগে যেরকম 2টা-2:30টার সময় যাইতো, এখন আর সে 11টা, 11:30 এই সময় চলে যায়। তো ভাই এই সময় যে সে যে যায়, সে আর একা তো যায় না, 2-3 জন সাথে থাকে, অথবা সে একা আর 1-2 জন থাকে। তো সেই যাওয়ার পথে দেখে যে বিভিন্ন যে রাস্তার মোড় অথবা আপনার বাজার এইসব স্পেস গুলোতে হয়তো একটা কুকুর যায়, ও দেখে আর কেউ দেখে না। একটা বিড়াল যায়, অথবা কিছু কিছু বাজারের সময় বাঁশ শুয়ে থাকে। ওর সাথে বলতেছে যে দেখ বাঁশটা শুয়ে আছে, কই কোনো তো বাঁশ শুয়ে নেই। ওই দেখে, কিন্তু সাথে যে আসে সে আর দেখে না। এইভাবে ওর সাথে আবার এরকম কয়েকদিন হয়। পরে আবার ওই কারি হুজুরের কাছে যায়। যাওয়ার পরে কারি হুজুর বলতেছে তাবিজটা কই। তো বলতেছে মানে হাতে যাওয়ার বলতে পারে না, তাবিজটা যে হারাই গেছে। আবার একটা তাবিজ দেয়। তো আবার বলছে খুব সাবধানে রাখতে হবে তাবিজটা, না হলে ওর অনেক বড় ক্ষতি হতে পারে। তো এগুলোর পরে সেই তাবিজটা মোটামুটি থাকে। তো এরপর থেকে ভাইয়া ওর প্রতি অন্য সময় এমন হতো না, খাওয়া দাওয়া করে শোয়ার পর আর বাথরুমে যাওয়া লাগতো না। কিন্তু এই ভয়টা পাওয়ার পর থেকে ওর প্রতিদিন খাওয়া দাওয়া করে শোয়ার 1-1.5 ঘন্টার মধ্যে ওর কিন্তু বাথরুমে যাইতে হয়, এই সমস্যাটা হয়। তো মোটামুটি সেটা হয়তো টেনশনে হয়, বাট জিনিসটা যে তিনি এক্সপেরিয়েন্স করেছেন এটাই সবচেয়ে বড় কথা। তো এটাই ছিল আপনার স্টোরি, রাইট? থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এন্ড মাসুম ভাইয়া এন্ড অল টু মাই লিসেনার্স। আমি মোহাম্মদ ইয়াকুব আলী। আমি আসছি মিরপুর 2 নাম্বার থেকে। আমার হোম টাউন সিরাজগঞ্জ। ভাই আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটছে আমার সাথে 2006 সালে এবং 2011 সালে। যাই হোক, 1999 সালের দিকে যখন আমার বয়স প্রায় 6 কি 7 বছরের মতো,
তখন আমি, আমার আম্মা, আমার ভাইয়া এবং আমার বড় আপু মিলে আমাদের গ্রামের পাশে একটা গ্রামে যাই একটা প্রবলেমের জন্য, একটা কবিরাজের কাছে। সেখানে যাওয়ার পরে আমার আম্মা সেই কবিরাজের কাছ থেকে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ করার পরে যখন আমরা বাসায় ব্যাক করতেছি, ঠিক সেই সময়ই কবিরাজটা হঠাৎ করে আমাকে ডাক দিল, যেদিকে আয়। তো আমি তার কাছে গেলাম, যার পরে সে আবার হাতটা ধরলো, ধরে বসাইলো। বসার পরে আমার আম্মুকে জিজ্ঞেস করতেছে যে এটা কার, এটা মানে কার ছেলে, এটা কি? তখন আম্মা বলতেছে হ্যাঁ আমার ছেলে এটা। তখন ওই কবিরাজটা আম্মুকে বলতেছে তোর ছেলেকে তুই একটু দেখে রাখিস, ঠিক আছে? তোর ছেলের পিছে একটু সমস্যা আছে, একটু প্রবলেম হতে পারে, একটু বিপদে পড়তে পারে, একটু দেখে শুনে রাখিস। তো আম্মু জিজ্ঞেস করছে কেন হঠাৎ করে আপনি এরকম কথা বলতেছেন কেন? তখন কবিরাজটা বলতেছে তোর ছেলেকে যে যা বুঝলাম সেটা তুলার আসি, তো তার পিছনে অনেক রকম সমস্যা আছে। তো আম্মু জিজ্ঞেস করছে কিরকম সমস্যা? তো বলছে এরকম যে তোর ছেলের পিছে এরকম মানে খারাপ কোনো কিছু, ভূত, ঠিক আছে, জিন টিন হাবি জাবি, প্লাস এরকম সাপ পোকামাকড় অনেক কিছু লেগে থাকবে, তো সেগুলো থেকে একটু কেয়ারফুল থাকলেই হবে, ঠিক আছে? যাই হোক, তো আম্মু এটা শোনার পরে আর এরকম বলে দিচ্ছে, কবিরাজটা বলে দিচ্ছে যখন ওই তোর ছেলেকে কোথাও যেতে দিবি কখনো একা ছাড়বি না, ঠিক আছে? কারণ একা ছাড়লে একটু প্রবলেমটা হতে পারে, একটু দেখে শুনে রাখবি, চোখে চোখে রাখবি। তো যাই হোক, আম্মা আব্বা এবং সবাই আমাকে চোখে চোখে রাখতো, কোথাও একা ছাড়তো না, স্কুলেও কখনো একা ছাড়তো না, সঙ্গে নিয়ে যাইতো, আসতো। তো যাই হোক, এটা হওয়ার পরে 2006 সালের দিকে আমি যখন ক্লাস 6-এ পড়ি, ঠিক তখন বিকালের দিকে আসরের নামাজের পরে খেলতেছি, আমরা বন্ধুরা মিলে আমাদের বাড়ির পাশে একটা মাঠে খেলতেছি। তো খেলার অবস্থায় হঠাৎ করে আমার আব্বা আমাকে ডাক দিছে, আমাকে নাম ধরে ডাক দিছে যে একটু আসো, তোমার আম্মু তোমাকে ডাকতেছে, একটু বাজারে যেতে হবে, ঠিক আছে? সেটা বলে নেই, আমার আব্বা আমার দুজনে এবার পান খেতে একটু ভালোবাসতো, পান খায়, তো এই পান আর সুপারি নেশার জন্য আমাকে বাজারে পাঠাবে। তো যেহেতু খেলতেছি, ছোট ছিলাম, খেলার প্রতি একটা যোগ বেশি ছিল, তো খেলা থেকে আসলে যাইতে মন চাইতেছিল না। তারপরেও বাবা যেহেতু বলছে, অগত্যা সত্যি যেতে হয়েছে। তো বাজারে যাওয়ার জন্য আমাদের দুইটা রাস্তা ছিল, একটা রাস্তা দিয়ে গেলে ওখানে সবাই যাতায়াত করে রাস্তাটা দিয়ে, ওইখান দিয়ে সবাই, আমরা নিজেরাও যাই, বাট যেহেতু খেলা আবার ফিরে এসে খেলতে হবে, আমরা ব্যাটিং এ ছিলাম, সো এই জন্য ভাবতেছি যে শর্টকাট রাস্তাটা দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি ফিরে আসতে পারবো এবং আবার খেলতে পারবো। তো আমাদের বাড়ির পাশ দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে বাজারে যেতে 5 মিনিট টাইম লাগে। তো রাস্তাটা আবার মানে খুব বেশি ভালো ছিল না, তার রাস্তার চারপাশে ঝোপঝাড়, ঠিক কচু ক্ষেত, তারপর হচ্ছে গিয়ে আপনার একটা পরিত্যক্ত ডোবা রয়েছে যেখানে কেউ কোনো কাজও করে না, এটা কচুরি পানা দিয়ে, কচুরি দিয়ে একদম ভরপুর। তো আমরা সেই রাস্তা দিয়ে, আমি আর আমার দুইটা ফ্রেন্ড, হ্যাঁ, শিবলি এবং নাহিদ, আমরা যাচ্ছিলাম। তো বাজারে গিয়েছি, বাজার থেকে ওইগুলা কিনে নিয়ে আমরা আসতেছি, ঠিক মাগরিবের আজান হবে এই একটু আগ মুহূর্ত আর কি, মানে মাগরিবের প্রায় কাছাকাছি হয়ে গেছে, চারদিকে অন্ধকার একটু নেমে আসতেছে, ঠিক এই সময় আমরা ওই পুকুর পাড়ে ওইখান দিয়ে আমরা আসতেছি। তো আস্তে আস্তে হঠাৎ করে আমি দেখতেছি যে ওই পুকুর পাড়টার একদম শেষ প্রান্তেও নয়, পুকুর পাড়টার একদম মাঝখানেও নয়, শেষের দিকে আর কি একটা মহিলা একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে কান্না করতেছে আর হাতের ইশারা দিয়ে আমাকে ডাকতেছে। তো আমি তো সেটা দেখে একদম ঠান্ডা হয়ে আমি দাঁড়ায় আছি এবং তার দিকে তাকাই আছি অপলক দৃষ্টিতে, বাট কিছু বলতে পারতেছি না। তো আমার যে দুটা ফ্রেন্ড ছিল ওরা আমাকে রেখে একটু সামনের দিকে আগায় গেছে, বাট হঠাৎ করে যখন তারা দেখতেছি কি ব্যাপার, আমি নাই তাদের সাথে, তো তার পিছনে তাকায় দেখে আমি পুকুরের দিকে, ওই ডোবার দিকে মানে এক দৃষ্টিতে, অপলক দৃষ্টিতে তাকায় আছি, কি যেন দেখতেছি। বাট আশ্চর্যের ব্যাপার হলো আমি দেখতেছি কিন্তু ওরা দুজনে একজনও দেখতেছে না। তো আমাকে এসে ওরা এরকম ধাক্কা দিয়ে বলতেছে, কি ব্যাপার আলী, তুই এখানে দাঁড়ায় আছিস, কি বাসায় যাবি না? পরে আমি ওদেরকে বলতেছি, দেখ তো ওই পুকুরে যে মহিলাটা একটা বাচ্চা কিনে দাঁড়ায় আছে, হ্যাঁ, ওকে কি মানে তোরা কেউ চিনিস? ঠিক আছে, কারণ এরা যদি যদি আমাদের মহল্লা, আমাদের এলাকার যদি কেউ হয় তাহলে আমরা চিনবো। এখন ওরা বলতেছে যে আলী তুই কি আমাদের সাথে মজা করতেছিস? কারণ ওদেরকে মাঝে মাঝে আমি একটু ভয় টয় দেখাইতাম, ঠিক আছে, একটা ভয় দেখানোর আমার একটা অভ্যাস ছিল। তো বলেছে আমার সাথে কি মজা করতেছিস? এই সন্ধ্যার সময় ভাবতেছি যে এরকম কথা বললে আমরা ভয় পাবো, সেই জন্য বলতেছিস না? তো আমি ওদেরকে কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না যে হ্যাঁ আমি আসলেই দেখতেছি, বাট তোরা দেখার চেষ্টা কর, তোরাও দেখতে পারবি। কিন্তু আসলে ওরা কেউ দেখতেছিল না, বাট আমি শুধু দেখতেছি। কিন্তু যেহেতু ওরা দুজন দেখতেছে না, আমি দেখতেছি, তো আমার কথা তাদের কাছে কোনো মূল্য নাই, যার কারণে আমাকে টেনে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ি পাওয়ার ঠিক 20 থেকে 25 মিটার ডিস্টেন্স হবে। ঠিক এই সময় আমরা তিনজন যাইতেছি, হঠাৎ করে পিছন থেকে আমাকে একটা টোকা দিছে। তো আমি পিছনের দিকে যখন তাকাইছি,
তাকানোর পরপরই দেখি ওই মহিলাটাই যে পুকুরে দাঁড়ায় ছিল তার বাচ্চাকে নিয়ে আমার সামনে এসে, আমি যখন ঘুরে তাকাইছি তখন আমাকে বলতেছে, তোকে আমি হাত ধরে সাথে ডাকলাম আমাকে পানি দেওয়ার জন্য, তুই আমাকে পানি দিলি না কেন? এই বলেই তার 2টা হাত দিয়ে আমার গলা চেপে ধরছে। যখন গলাটা চেপে ধরছে আমি এতটাই ভয় পাইছি যে আমি এখন যে চিৎকার দেবো, ওদেরকে ডাকবো, বাট আমার গলা থেকে কোনো সাউন্ড বের হয়ে যাচ্ছে না, বাট আমি বুঝতেছি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আবার এখানে যে আমি ওকে যে ধাক্কা দেবো প্লাস ওর হাতটা আমি টেনে ছাড়াই দেবো, কিন্তু ওর হাতটা এরকম ছিল যে এই আলোর মতো, যেরকম আলোকে দেখা যায় বাট স্পর্শ করা যায় না। আমি যখন হাতটা ছাড়াইতে নেই আমার হাতটা 2 পাশ দিয়ে চলে যায়, বাট ওকে আমি স্পর্শ করতে পারি না। আমি অনেক ছোটার চেষ্টা করি, এক পর্যায়ে দেখা যাচ্ছে আমি আমার সেন্সটা হারাই। যখন আমার সেন্সটা ফিরে পাই তখন আমি দেখি আমি আমার রুমে আমার বিছানায় শুয়ে আছি, পাশে আমার আম্মা বসে কান্না করতেছে। যাই হোক, আমার যখন সেন্সটা ফিরে আসে তখন আম্মা জিজ্ঞেস করে যে বাবা তোর কি হয়েছিল, তোকে শিবির নাহিদ এরকম সেন্সলেস বা অজ্ঞান অবস্থায় বাসায় নিয়ে আসছে, তোর কি হয়েছিল, শরীর খারাপ? আমি তখন বলছি যে না মা, আমার তো শরীর খারাপ না, যাই হোক আমার সাথে যা যা ঘটছিল পুকুরে আমি কি দেখছি, তারপরে আমাকে পিছন থেকে টোকা দিয়ে কে কি জিজ্ঞেস করছে, যখন আমি এইগুলা বলছি, হ্যাঁ এগুলা বলার পরে এখন আম্মা মানে এটা শুনলো। আমার পাশে আমার বাবা দাঁড়ানো ছিল, সে তো আমার উপরে অনেক রাগ, ঠিক আছে, কারণ সে তো কখনো আমাকে একা ছাড়তো না, ঠিক আছে, প্লাস এই সন্ধ্যার দিকে ওইটা খারাপ জায়গা, ওইখান দিয়ে আসলে মূলত কেউ যাতায়াত করে না, আমরা কেন গেলাম এটার জন্য। আমি তো কিছুক্ষণ আগে অজ্ঞান অবস্থায় ছিলাম, আমার শরীরটা ভালো আছে কিনা আছে সেটা দেখার বিষয় না, আমার বাবা আমাকে মারার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। যাই হোক, বাবা চলে গেল, তখন আমি আমার আম্মুকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আম্মা এই ঘটনাটা এখানে ঘটলো এটার কারণটা কি? যাই হোক আম্মা বলতেছে যে ওই যে পুকুরটা দেখছিস পুকুরটা ভালো না, এটা নিয়ে অনেক হিস্টোরি আছে, যেমন 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছে, হ্যাঁ ওই সময় যে সমস্ত এলাকার মানুষগুলাকে মারা হয়েছে সেই মানুষগুলাকে ওই পুকুরে কি করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে এবং তাদেরকে ওইখানে মানে এরকম পুঁতে ফেলা হয়েছে। আর ওই মহিলাটাকে যা দেখছিস ওই মহিলাটা অনেকের চোখেই পড়ছে, ঠিক আছে, তোর চোখে এরা শুধু পড়ছে তা নয়, ওই মহিলাটা ছিল ওই আমাদের ওই এলাকারই একটা মহিলা, হ্যাঁ সে গর্ভ অবস্থায় ছিল, কিন্তু পাকিস্তানি বাহিনীরা তাকে ওই গর্ভ অবস্থায় তাকে অনেক নির্যাতন করে এক পর্যায়ে মেরে ফেলে, কিন্তু মরে যাওয়ার পুরো অবস্থায় পর্যন্ত সে কি করতো, সবার কাছে চিৎকার করে করে ভাঙা গলায় এরকম পানি চাইতো, কিন্তু কেউ